আমি আমি মানুষটা খুব বিশ্বাসী মানুষ, মানে যারা নাস্তিক তাদেরকে আমি একটা কথা বলি যে নাস্তিকতাও তো বিশ্বাস করতে হয়, অবিশ্বাসে বিশ্বাস করাটাও বিশ্বাস, বিশ্বাসে বিশ্বাস করাটাও বিশ্বাস। তো মানিকবাবু ওরকম একটা বিশ্বাসের জায়গা থেকে নির্মাণ, তো আমি যখন মানিকবাবুকে খুঁজছি, তো আমার মনে হয় কনককশন অফ এভরিথিং হেল্প সিনেমা। কারণ মাধ্যমগত একটা আধিপত্য থাকলে, যার আধিপত্য থাকলে, তাতে কি হয়, ইট বিকামস কুইকার, সবকিছু ত্বরান্বিত হয়। মানে আমি যে ডিপার্টমেন্টের সাথেই বসছি, কস্টিউমের সাথে বসলে আমার সব আঁকা আছে, মানে আমি কি চেকটা চাই সেই চেকটা আমি এঁকে রেখে দিয়েছি, মেকআপের সাথে বসলে আমার আঁকা আছে। সত্যজিৎ বাবু যেটা করতেন এইটা, মানে হ্যাঁ, ইভেনচুয়ালি এই আলোচনাতে আসবে বড় বড় নাম নেওয়া ইয়ে করি না, কিন্তু এটা এমবেডেড হওয়ার কারণ হলো গিয়ে ওই আঁকার একটা প্রবণতা ছোটবেলা থেকে থাকা। পাবলিশার হয়েও নিজের বই কিন্তু বার করিনি, আই ওয়াজ অ্যান আইএসবি রেজিস্টার্ড পাবলিশার। কিন্তু আমার জেদ ছিল যে যেটা আজকাল হয়, পয়সা দিলে বই বার করতে পারে, তো আমি জেনে শুনে আমি সেটা করবো কেন। আর আমি একটা জিনিস শিখেছি ছোটবেলার থেকে, যেহেতু এই জগৎটার সাথে জুড়েছিলাম বইয়ের, আগে না পাঠক তৈরি হওয়া খুব ইম্পর্টেন্ট। এই আলোচনাগুলো তো আজকাল এখন অবসলিট হয়ে গেছে, এখন আলোচনা হয় সাবস্ক্রিপশন নিয়ে, এখন আর পাঠক নিয়ে আলোচনা হয় না, যে পাঠক তৈরি করা, লিখে যাওয়া ক্রমাগত। তো আমি লিখেছি গত 9 বছর 10 বছর ধরে, আমি কিন্তু লাফাইনি বই করবো বলে, খুব ভদ্রভাবে লিখেছি, এবং অবশেষে এখন একটা বই বেরোচ্ছে। আমেরিকার পাশ্চাত্য অ্যানিমেশনের ইতিহাস আছে, সেখানে ভারতবর্ষের অ্যানিমেশনের ইতিহাস এইটুকু, সেটা গিয়ে কিছুটা অ্যানিমেশন না আর্টের ইতিহাসে গিয়ে পর্যবেসিত হয়, সেটা হলো কি অমর চিত্রের কথা বা ইত্যাদি, ওই সময় থেকে চাচা চৌধুরী ইত্যাদি করি, সেটা আস্তে আস্তে ইভলভ করে, এবং মুষ্টিমেয় কিছু অরিজিনাল কাজ হয়েছে অ্যানিমেশনে বাচ্চাদের, তাছাড়া ম্যাক্সিমাম কাজ সব বিদেশি শোয়ের অনুপ্রেরিত শো তৈরি হয়। এইবার আমার লড়াইতে 22 থেকে যেটা নেমেছি সেটা হলো গিয়ে যে, এবং আমি নাম নিচ্ছি না, প্রচুর বিশেষজ্ঞ প্রাজ্ঞ সিনেমার হোমরা চোমরা মানুষরা আমার মুখের উপরে বলেছে অ্যানিমেশন সিনেমা না। And I wrote a story. It is a long story. ডিস্টোপিয়ান কলকাতা নিয়ে, একটা প্যারালাল কলকাতা নিয়ে গল্প, যেটা আমি সাসপেন্সের জন্য লিখি। সেখানে আবল দাবলে সব চরিত্রকে দেখতে পাওয়া যায়, এবং তাদেরকে নিয়েই বড়বাবু আছে। আজকে যদি আমার প্রেত পার্বণ কেউ শোনে, এবং প্রেত পার্বণ একটা গল্প আছে রেডিও মির্চিতে, সানডে সাসপেন্স, ওটার ইম্প্যাক্টটা বোঝা যাবে কেন বললাম। আজকে আড্ডা মারবো এক বহুমুখী প্রতিভার অ্যাটম বমকে নিয়ে, যে বোমার তেজ ছুঁয়ে ফেলেছে প্রায় মেঘকে। তিনি একাধারে চিত্র পরিচালক, অ্যানিমেটর, লেখক, প্রডিউসার, গ্রাফিক ডিজাইনার, অডিও স্টোরি কন্টেন্ট রাইটার, আরো আরো অনেক কিছু। আজকের অতিথি এবং বন্ধু, আপনাদের আমার সবার প্রিয় মানিক বাবুর মেঘ ছবির পরিচালক অভিনন্দন বন্দ্যোপাধ্যায়। অভিনন্দন, বলো কেমন আছো? ভালো, এই শীতকালে কলকাতা থাকতে পারছি, এতে বড় আনন্দের কি আছে। তো প্রথমেই যে কথাটা বলতে চাই আমরা, যে যেটা নিয়ে আড্ডা মারবো আর কি, যে তোমার মানিক বাবুর মেঘ, মানে আমার খুব প্রচন্ড প্রিয় একটা সিনেমা, এবং মানিক বাবুর মেঘ এই সিনেমার পরিকল্পনাটা তোমার মাথায় কি করে এলো? পরিকল্পনা মুশকিল, মানে আচ্ছা ঠিক আছে, আমি খালি এই ছবিটা নিরিখেই বলি। তো প্রথম আমি ছবি নিয়ে কাজ করা শুরু হয় যাদের সাথে, তাদের নাম হলো রুদ্রান মুখার্জি এবং মোনালিসা মুখার্জি। লিটল ল্যাম্প ফিল্মস বলে একটি কোম্পানি আছে বম্বেতে। তখন আমার 19 বছর বয়স, স্টার্টেড ওয়ার্ক উইথ দেম। বৌদ্ধানদার প্রথম ছবি তিন কাহন আমার লেখা, বৌদ্ধানদার স্ক্রিপ্ট, হ্যাঁ স্ক্রিপ্ট আমার। দেন আমি সব, মানে যুদ্ধশালাই থেকে চণ্ডীপাঠ সবই করেছি, কাস্টিং থেকে শুরু করে, ওটা আমার ক্র্যাশ কোর্স বলতে গেলে। এবং তারপর একটা দীর্ঘ আলাপ আমাদের একটা বিয়ে করে, তারপর আমি আবার 15 নাগাদ আমি কলকাতায় ফিরি, মানে পারিবারিক একটা কারণে কলকাতায় ফিরতে হয়। তারপর আমি কলকাতায় একটা কোম্পানি শুরু করি, অ্যাস্ট্রিক্স স্টুডিওস বলে, সেটা মানে প্রিডমিনেন্টলি বিজ্ঞাপনের কাজ হতো এবং ইত্যাদি। তো সেটা করছি, এবং
ওই আর কি, তখন আসার পর পর যা হয়, মানে 21-22 বছর বয়স, বিভিন্ন অফার পাওয়া শুরু হয়। তখন তিনকাউন একটু নামডাক জন্য একটু যেটুকুনি হয়, লেখকের তো আমাদের দেশে নামডাক হয় না, কিন্তু তাও যেটুকুনি হয়েছে তার জন্য একটু পরিচিতির জন্য কেউ ডেকেছে, কথা বলেছে। কিন্তু আমার একটা ব্যাপার ছিল যে প্রথম ছবি যেটুকুনি বুঝেছি, যেহেতু ছোটবেলা থেকে বহু মাধ্যমে কাজ করে এসেছি, মানে সৃষ্টির বহু মাধ্যমে কাজ করে এসেছি, সেটা লেখালেখি হোক, আঁকাআঁকি হোক, ডিজাইন হোক, সিনেমার নিজস্ব একটা ভাষা আছে। তো প্রথম ছবি সেই ভাষায় যতটা সৎভাবে করতে পারবো এবং যখন করতে পারবো সেটার অপেক্ষায় ছিলাম। আমি একটু অনেকটা ফ্ল্যাশব্যাকে গিয়ে যাচ্ছি, তার কারণ একটাই যে ওই শুরুটা ধরুন ধুম করে হয়ে যায়, অন্তত মানিকবাবুর ক্ষেত্রে হয়নি। এবং প্রথম ছবি সবার প্রথম ছবি নিয়ে একটা দীর্ঘ গল্প থাকে। অলমোস্ট বলা হয় একটা মজার কথা যে প্রথম ছবি বানাতে ওই পুরো জীবনটা লাগবে, ওই বয়স অব্দি। তারপরে গুলো তো 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। তো অ্যাস্ট্রিক্স চলছে, আমার লেখালেখি ভাবছি, ইত্যাদি করছি। তো আমি যে ওরকম খুব উদাগ্র ভাবে লেগে পড়েছিলাম ছবি না করলে মরে যাবো এরকম ব্যাপার না। বকাবকি করতো সেটা হলো বৌদানদা, মোনাদি। বৌদানদা বেশি, কারণ বৌদানদা কলকাতায় আসলেই আমাদের বৌদানদার গৌরীবাড়ির বাড়িতে আমরা বসতাম, আড্ডা হতো। আর বৌদানদা বলতো, অভিনন্দন কি করছো, ইউ আর প্রোডিজি, ওইটুকুনি বয়সে ছবি লিখলে তুমি এখন কলকাতায় কেন পড়ে আছো, ইউ শুড কাম ব্যাক টু বম্বে। কাম ব্যাক টু বম্বে করছে না যখন, তারপরে বলতো ছবি করো, কি করছো। আছে আমার ল্যার আছে, আমার অস্বীকার করে লাভ নেই। এটা তো বাঙালির একটা হ্যাঁ। তো আর কারণ কি হয়, মানে এটা কি ট্যালেন্ট কামস দিস লেজিনেস? না, আমি তখন চুটিয়ে ইয়ে করছি না। আমার সুবিধা অসুবিধা দুটোই হলো কি, বিভিন্ন মাধ্যমকে প্রচন্ড ভালোবাসা, অনেক কিছুর সঙ্গে যুক্ত। হ্যাঁ, তো আমি সেটা চুটিয়ে ডিজাইন করছি এবং মানে বিজ্ঞাপনে তখন এমন ঢুকেও আছি। আর শেখার নেশা না, মাধ্যম শেখার নেশা। কারণ যত কাজ করছি পয়সা অর্জনের থেকে বড় কথা হলো কি শিখছি না। তো সেইটা একটা, তাতে মুড হয়ে আছে, অসুবিধা নেই। আর শহরে থাকতে পারলে, কলকাতা থাকতে পারলে আমি আর কিছু চাই না। খুব কাঁচা বয়সে শহর ছাড়তে হয়েছে, মানে স্কুলের পরেই আমি চলে গিয়েছিলাম বম্বে কলেজের জন্য। তো আমি যখনই এসছি কলকাতায়, আমি যতটা চেটে মানে মেখে যতটা শহরে থাকা যায়, যতটা ঘুরে বেড়ানো যায়, যতটা মানে নিতান্ত ঝালমুড়ি রাস্তা দাঁড়িয়ে খেলে আমার মানে চোখ দিয়ে জল পড়বে আর কি, এত আনন্দ হয়। কারণ ওই আবার সো টু সে কোট অ্যান্ড কোট ইউথটা তো আমি আমার শহরকে পাই, আমি পুরো বম্বে শহরে কাটিয়েছি। যাই হোক, মানিকবাবু প্রসঙ্গে ফিরি। তো এরকম চলছে, তো আড্ডায় তো বৌদানদাও বলে, আর যা খুব মানে আমিও শুনি, কিন্তু ঠিক আছে, হবে, কখনো আসলে হবে। কারণ আমি খুব খারাপ তুলনা করি যে ভালো ছবি বলে না, মানে ফরমাইশি লেখা বা ফরমাইশি সিনেমা বা ফরমাইশি ডিজাইন একটা বিষয়, আর এক ধরনের ছবি লেখা, গান, কবিতা, আঁকা একটা হয়। সেটা হলো কি, তুমি একবার পেলে পরে না করে উঠতে পারবে না, পেতে হয়। খুব খারাপ উদাহরণ দিই, যে আমি বলি যে পটি পাওয়ার মতন, পেলে তুমি ইউ কান্ট কন্ট্রোল। বা আরো খুব সুন্দর যদি নান্দনিক উদাহরণ দিতে হয়, তাহলে বলবো যে প্রসব যন্ত্রণা। যে একবার প্রসব যন্ত্রণা উঠলে তখন তো তোমাকে করতেই হবে। তো সেটাই আর কি, মানে আমি সেটা বিশ্বাস করি। এবং তখন ছিল ওটাই যে যখন প্রসব যন্ত্রণার সময় আসবে তখন হবে, ঠিক আছে, বয়স পেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। অবশেষে 2016 না 17 বোধ হয়, মনে নেই, 16 বোধ হয়, আমরা একটা আড্ডায় শান্তিনিকেতনে, আমি আর মোনাদি গেছিলাম, অর্পিতা দি, আমাদের অর্পিতা দিদের বাড়িতে আড্ডা হচ্ছে। সেখানে সবাই এক একজন গল্প বলছে। আমি এইসব আড্ডায় একদম মুখে পুরো বেঁটে থাকি, হ্যাঁ, একদম কথা বলি না, যত অন্ধকারে মিশে কোনায় থাকা যায়, মুখ না দেখাতে হয়। মোনাদির শাসন হলো গিয়ে, এই চুপচাপ এসে গল্প বলো, খুব কেস খেয়ে গেছি, এবার কি গল্প বলবো। ঠিক আছে, একটা ভাবছি, এটা মাথায় চলছে, বলি আর কি। খুব কমফোর্ট জোন, পার্থদা, অর্পিতা দি, মোনাদি সবাই আছে, কমফোর্ট জোন ছিল, মানে বলে দিয়েছি। দেখছি চোখ ছলছল করছে সব লোকজন। মোনাদি বললো, যা বললো ভালো কথা। যখন রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, পরের দিন সকালে উঠে মোনাদি বলছে, তুই এদিকে এসো। মোনাদি হাতে ফোন, বৌদানদা ফোনে বম্বে থেকে। তো বলছে যে তুমি এই ছবিটা করছো, আমরা প্রডিউস করবো। আমি তো লিখিও নি আর করবো না, আমি জাস্ট মাথায় পাকাচ্ছি। পাকাও, তুমি অসুবিধা নেই, এই ছবিটা হবে, এই ছবিটা তোমার করতেই হবে। তো আমার বলতে দ্বিধা নেই,
এরা দুজন না থাকলে, এদের দুজনের পেছনে লেগে থাকা না থাকলে, শাসন না থাকলে, এবং সেই শাসনটা খালি শাসন নয় তো, ঘরের মা বাবার মতন করেই যে ভালোবাসার যে হৃদ্যতা, সেটা নিরিখেই যা হওয়ার হয়েছে। এবং তারপরে আস্তে আস্তে সেটা নিয়ে রিসার্চ ইত্যাদি, কারণ একটা বিরাট পর্যায়ে গেছে রিসার্চের। কারণ আমার একটা তখনকার ছিল বাচ্চা বয়সের যা হয়, মানে ও শুট করেছি তখন আমার 26, আমি যখন লিখেছি তখন 24-25। তো যা হয় কাঁচা বয়সে মনে হয় যে এটা কি তারা প্রথম করছি পৃথিবীতে। তো তার জন্য খুব একবারে স্কাউটিং হয়েছে, মানে আমার লিটল ম্যাগাজিনের যে কন্ট্যাক্ট, তাদের কিছু বন্ধু বান্ধব, কিছু সিনিয়র মানুষ, যেমন আর্জুনী মুখোপাধ্যায়, যিনি কবি, গৌরব আর্জুনী মুখোপাধ্যায়, বৌদ্ধান্দার কাজিন নয়, বৌদ্ধান্দার দাদা। আচ্ছা। তো আর্জুনদার থ্রুতেই আমার বৌদ্ধান্দার সাথে আলাদা, মানে আমার সিনেমার যাত্রা মানে তো আর্জুনিদাকেও সব মানে ইয়ে করে দেখছিলাম যে মানুষ আর মেঘের সম্পর্ক নিয়ে কি কি হয়েছে, এবং সেটা সিনেমায় বলে খালি না। খুব একটা কিছু পাইনি, তখন বলি না ঠিক আছে ওটা তাহলে করা যায়, কেউ কিছু করেনি এরকম করা যায়। এবং শুটিং এর পরে অস্ট্রিয়ার এক মিউজিয়ামে একটি পেইন্টিং এর রেফারেন্স পাই, যেখানে একটা গ্রিক এক আর্টিস্টের পেইন্টিং, যেখানে one of the Greek gods is interpreted as cloud. It was something, মানে একটা লিওরিং আ ওম্যান এরকম একটা কিছু ছিল, মানে সেখানে পুরুষ মেঘ হয়েছে এবং একজন নারীকে ইয়ে করছে। সেটা পরবর্তী, কারণ শুটিং এ হওয়ার পরে তখন ঠিক আছে একটা রেফারেন্স হচ্ছে, আমি টেনশন করবো না, শুটিং হয়ে গেছে কিন্তু তখন এইভাবে মানে আমি খুব আক্ষরিক ভাবে আমি মানে তার নান্দনিক বা ফিলোসফিক্যাল ডিসকাশনে নাকি এইভাবে মানিকবাবু পরিণতি পায়, শুটিংটা হয় এবং নির্মাণ হয় আর কি। আমি একটু লম্বা বলে ফেললাম। না না, একদম আরো অনেক কিছু জানার আছে। মানিকবাবুর মেঘ প্রসঙ্গে একটা জিনিস আমরা জিজ্ঞেস করে রাখি, যেটা আমাদের প্রত্যেকেরই খুব নজর কেড়েছে, সেটা হচ্ছে যে চন্দনবাবুর অভিনয় এবং তোমার অভিজ্ঞতা। চন্দনবাবুর অভিনয় আমরা অনেকদিন ধরেই দেখছি, বা তুমি তোমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলো, চন্দন দার সঙ্গে কাজ করার কি তোমার? দেখো মানে আমি মানুষটা খুব বিশ্বাসী মানুষ, মানে যারা নাস্তিক তাদেরকে আমি একটা কথা বলি যে নাস্তিকতাও তো বিশ্বাস করতে হয়, অবিশ্বাসে বিশ্বাস করাটাও বিশ্বাস, বিশ্বাসে বিশ্বাস করাটাও বিশ্বাস। তো মানিকবাবু ওরকম একটা বিশ্বাসের জায়গা থেকে নির্মাণ। তো আমি যখন মানিকবাবুকে খুঁজছি, আমার তখন স্লিপ ডিস্ক শুটিং এর, দিস ওয়াজ 2019 এই সময়টা, আমি বম্বেতে শয্যাশায়ী, স্লিপ ডিস্কে শয্যাশায়ী, আমাকে শুয়ে শুয়ে 10 কেজি কমাতে হবে, না আমি উঠতে পারবো না, মার্চে আমার শুটিং, 10 থেকে 15 কেজি কমাতে বলে ডাকতে হবে। তো যাই হোক, ওই শুয়ে শুয়ে লেখা ফাইনাল ড্রাফট চলছে, প্রোডাকশন মিটিং চলছে, এবং যেটা চলছে মানিকবাবু খোঁজা বম্বে অভিনেতা কোনো বাকি রাখিনি আলোচনা নেই। আচ্ছা, এই কাস্টিং এর জন্য তোমরা বম্বেতেও খুঁজেছো মানিকবাবু? হ্যাঁ সব। আচ্ছা। তো কারণ সুবিধা অসুবিধা যারা দেখেছেন না দেখেনি তাদের ডায়লগ তো ওটা নেই। তো অভিনয়টা এবং তার থেকে বড় কথা মননগত ভাবে কানেক্ট করতে পারাটা ইম্পর্টেন্ট, অভিনয় সত্তাটা বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, তো চলছে গরু খোঁজা চলছে, খারাপ শব্দ ব্যবহার করলাম এখানে, কিন্তু গরু খোঁজাই মানে, কারণ আমাদের তখন টেনশনের শেষ নেই, কারণ লিড ক্যারেক্টার পাওয়া যায়নি, মানে যাপন না হলে তার সাথে এরকম একটা সাইকোলজিক্যাল ক্যারেক্টার, তার সাথে একটা সার্টেন যাপন করতে হবে আমাকে, না হলে আমি কি করে ঢুকবো ওরা ছবি করতে। আমি রেফারেন্স দিতাম ওই সময়, মনে হয়েছে জোকারের ক্যারেক্টারটা, হিথ লেজারের জোকারের ক্যারেক্টারটা মোর দেন ওয়াকিং ফিনিক্স। এনিওয়ে, তো কারণ আমার মনে হতো ওই রিদম কানেকশন না থাকলে, একটু যদি সুর না ধরতে পারে যিনি করবেন, তো সেটা আমার টেনশন ছিল, তা আমি মানুষ খুঁজছিলাম। এটা আমি সব জায়গায় বলেও ছিল আগে যে আমি কোনোদিন মুখ খুঁজিনি মানিকবাবুর জন্য, এবং আমার প্রবণতা আছে আমি চরিত্র এঁকে ফেলতে আগে, যাকে লিখছি আমি আগে আঁকি, কস্টিউম দিয়ে, চুল দাড়ি দিয়ে, কিরকম সব মানে টপ টপ আমি এঁকে নিই, তারপর ওর কাছাকাছি যে কাস্টিং হবে সেটা আমি খুঁজতে শুরু করি। একটু টাইম ওয়েস্ট করবো। এই যে আঁকার ব্যাপারটা তুমি বললে, এবং তুমি একজন গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক নভেলিস্ট, এবং এখন চলছে না একটা, এবং তুমি অ্যানিমেশনের কাজ করছো, তোমার নিজের স্টুডিও রয়েছে নান্দনিক স্টুডিওস। এই ব্যাপারগুলো হঠাৎ করে মাথায় এলো আর কি, আড্ডা মাত্রাতে যেরকম হয় আর কি, এবং ফিল্ম পোস্টার্স ডিজাইন করেছো। তো এই যে তুমি বলে ছবিটা এঁকে ফেলি,
একটা চরিত্রে, এটা কি তোমার ওই ব্যাকগ্রাউন্ড থেকেই তার মানে এসেছে? এবং ওইটা নিয়ে তুমি যদি একটু বল, মানে জাস্ট আমরা একটু ডাইগ্রেস করে যাচ্ছি। এটা অ্যাজ সিম্পল অ্যাজ মানে দ্যাট যে শঙ্কর মাধ্যম তো চলচ্চিত্র, শঙ্কর মাধ্যমে সবকিছু প্রয়োজনীয়তা হয়। এবং তুমি সঙ্গীতের লোক বলে তোমার সামনে তোমাকে আরো হিংসে হয়, কারণ এই একটা মাধ্যমে আমার বলছি আমি তো মানে আড্ডা শুরুর আগে বলছিলে সেতারের কথা, যদি একটা জিনিস আমি মাথা ঘুটে মরছি, আমি একটু স্টেবিলিটি হলে পরে যেটা আগে করতে চাই সেটা কি সঙ্গীত শিখতে চাই, কারণ সবকিছু ঢুকে যায় না একটা মাধ্যমে, সবকিছু লাগে। এবং তার মানে আমি বলছি না যে আমি সঙ্গীত দেবো সবসময়, মানে ব্যাকগ্রাউন্ড স্কোর যদি প্রয়োজন হয় তা না, কিন্তু এই স্ক্র্যাচটা বানানোটাও, মানে ধরো আমি অ্যানিমেশন করছি, তোমার মাথায় কি চলছে? অ্যানিমেশনে আই এম ওয়ার্কিং উইথ 15 or 50 আর্টিস্ট, নট আ প্রবলেম, মানে সেটা লেআউট ডিজাইন হোক, মেইন ক্যারেক্টার হোক, বিজি আর্টিস্ট হোক, কনসেপ্ট আর্টিস্ট হোক, নট আ প্রবলেম। স্ক্র্যাচটা তো আমি আঁকবো, ওটা তো কনভে করা যায় না, আর ওটা যেমন আউট এন্ড আউট ভিজুয়াল মিডিয়াম। অ্যানিমেশন করতে গিয়ে আরো আরো মনে হচ্ছে সঙ্গীত শেখা প্রয়োজন, এবং গল্প মানে লেখক হিসেবেও মনে হয় সঙ্গীত শেখা প্রয়োজন, কারণ সঙ্গীতের থেকে পিওর আর কিছু মানে ওই আর কি, মানে চোখ বন্ধ করে ওই যে আমাদের, আমি যদি ভক্তি মানে কি বলে ভক্তিবাদের দিক থেকে একটা উদাহরণ দিয়ে বলি, যে কীর্তন গাইছেন এবং দু চোখ দিয়ে জল পড়ছে, এই যে একটা উদাহরণ, অন্য ধারায় গিয়ে উদাহরণ বলছি, এটা তো একটা ট্রান্স, এখন সাইকেডেলিক ফাইকেডেলিক অনেক কথা বলা হয়। আমাদের ভক্তিভাব, আমাদের বাংলাদেশের ভক্তি গীতির ইতিহাস যদি দেখা হয়, সেখানে শ্যামা সংগীত থেকে শুরু করে আমাদের বৈষ্ণবিজমের দিকের থেকে শুরু করে যা যা গান উঠে আসবে, যা যা সুর উঠে আসবে, যা যা লেখা উঠে আসবে, তার যা আঙ্গিক, সেটা হচ্ছে নিজে পড়াশোনা। এবং তুমি বলছিলে যা তুমি তোমার আড্ডায় অনেকের সাথে বসতে চলেছো, সঙ্গীত নিয়ে তো কোনো কাজ হয় না। আমি এবার ডাইগ্রেস করছি, মানে ঢুকে যাচ্ছি, কারণ লোক শেখার লোক। তো ওই আর কি ফিরি কথায় আলোচনায়। তো ঘটনাচক্রে যেহেতু ছোটবেলা থেকে নানান কিছু করে ইয়ে হয়েছি, কারণ বন্ধু বান্ধব না থাকার একটা সুবিধে আছে, দেন ইউ ফাইন্ড ইউর ওন বন্ধু বান্ধব। সেটা হলো কি আমার ছিল মাধ্যম, কখনো সেটা ছবি আঁকা, কখনো খেলতে না নিলে কি করবে, বাড়িতে এসে করতে তোমাকে একটা কিছু করতে, মানে নিজের বন্ধু হয়ে যাওয়া। এবং না মাধ্যমগুলোকে বন্ধু করে, কারণ যখন ক্লাস 6, 7, 8, 9 সবাই খেলছে ঘুরে বেড়াচ্ছে, নয় আমি একটা ফটোশপ শিখছি ক্লাস 6-এ, তখন মানে 2 দশক আগের কথা বলছি আমি। ইট পেড অফ। আমি তো কোনো ইনস্টিটিউশনে গিয়ে শিখিনি। It paid off in my architecture days also. আমি যখন সব মানে ওখানে গিয়ে আমার বয়সে হ্যাঁ, তো ওইখানে যখন ওইখানে একটা প্রয়োজনীয়তা হলো, সেখানে আরো কিছু সফটওয়্যার শিখলাম। তো আমার মনে হয় কনককশন অফ এভরিথিং হেল্প সিনেমা, কারণ মাধ্যমগত একটা আধিপত্য থাকলে, জানার আধিপত্য থাকলে, তাতে কি হয়, ইট বিকামস কুইকার, সবকিছু ত্বরান্বিত হয়। মানে আমি যে ডিপার্টমেন্টের সাথেই বসছি, কস্টিউমের সাথে বসলে আমার সব আঁকা আছে, মানে আমি কি চেকটা চাই সেই চেকটা আমি এঁকে রেখে দিয়েছি, মেকআপের সাথে বসলে আমার আঁকা আছে। সত্যজিৎ বাবু যেটা করতেন এইটা মানে হ্যাঁ, ইভেনচুয়ালি এই আলোচনা তো আসবে না, বড় বড় নাম ইয়ে করি না, কিন্তু এটা এমবেডেড হওয়ার কারণ হলো গিয়ে ওই আঁকার একটা প্রবণতা ছোটবেলা থেকে থাকা, মানে গ্রাফিক প্রবণতাটা থাকার ফলে কি হয়েছে, মানিক বাবুর মেঘের প্রত্যেকটা ফিল্ম হাতে আঁকা ছিল। আচ্ছা, আমি খুব খারাপ গুছিয়ে রাখি, আমি জানি না খুঁজে পাবো কিনা, বই বেরোনোর কথা হচ্ছে মানিকবাবু মেঘ নিয়েও, তো তাই আমার খুব ইচ্ছে আছে, কারণ আমাদের এটা 3টে স্টেপে আমি দেখাতে চাই, আমার হাতে একা সব ফ্রেম। এবং আমি কি করতাম, শুটিং এর দিন সকালবেলা, প্রত্যেকদিন সকালবেলা আমি যদি 7টায় ঘন্টায় থাকে, আমি 4:30, 5টায় উঠে আঁকতে বসতাম সেই দিনে যে কটা সিন, শর্ট বাই শর্ট, মানে ডান দিক ফিরলেও কোলবালি জয় সেটা হাতে আঁকা ছিল, যেটা দিয়ে শুরু। আমি সব আমি উদাহরণ দিলাম একটা। তো আমি যেটা এঁকেছি, আমাদের টেক রেখিতে গেছিলাম, আমাদের এখন তো আর ডিরেক্টর ফিল্ম ফাইন্ডার ইউজ করা হয় না, এখন অ্যাপ হয়ে গেছে। তো সেই অ্যাপে আমরা সেই লেন্সের ছবি তুলেছি, যে এই আমরা ডেকাস লেনে এইখানে চন্দনদা বসবে, ব্লকিং করে গেছি, এবং সেটা শুট হয়েছে। আমাদের ইফির পর পরে না কিসের মনে পড়ছে না, গত বছর একটা সময় ইনস্টাগ্রামে শেয়ার করলো যে টেক রেখির ছবি আর ফ্রেম হুবহু এক। এটা আই টেক প্রাইড ইন দিস, কারণ এখানে আমার বাবা হলো হিচকক, শিখেছি, কারণ আমার স্টোরি বোর্ড শেখা এবং এই প্রিসিশন শেখা হিচকক পড়ে এবং দেখে। তো আমি যদি 3টে রাখি, যে আমি হাতে এঁকেছি, টেক রেখিতে তুলেছি এবং শুটিং হয়েছে, অল 3 আর সেম। এই জন্য আমার ছবি লিখতে সময় লাগে।
এবং আমার মনে হয় ওই হিচককের কাছ থেকে শেখা বলো যাই বলো, অনেক ছবি হতে পারে যে আমি লোকেশনে গিয়ে ভাব আসলো, আমি ক্যামেরা লেন্স মানে ফ্রেম চেঞ্জ করে দিলাম, কিন্তু প্রিসিশন ইজ ইম্পর্টেন্ট ফর আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ফিল্ম মেকার। আমাদের লাক্সারি নেই, কারণ আমরা পারবো না একটা মানিকবাবু মেঘ 60 দিন ধরে শুট করতে। বিদেশে দেখে লোকজন বলেছে, আমি কতদিনে শুট সেটা তাও বলছি না, কিন্তু খুবই খুবই কম দিনে শুট করেছি। এই জন্যই বলছি না, কারণ কেন বলছি না বলতো, এই যে অন ক্যামেরা বলবো না, এইটা শুনিও আরো কয়েকজনকে এক্সপ্লয়েট করা হবে, ফেলো ফিল্ম মেকারদের জন্য বলবো। এবং এটা দুঃখের, মানে এই জন্য দুঃখের যে সিনেমা যখন ক্যামেরা তোমার ফিল্মে শুট হতো তখন একটা প্রিসিশনের প্র্যাকটিস ছিল, সবাই ভেবে চিনতে যেত যে আমি কি তুলবো আমি জানি, আমার ব্লকিং আমি জানি, কোথায় কি ক্যামেরা লাগবে, কোথায় প্রপ বসবে, কি আলো হবে, সব আমার নৌকাদর্পণে, আমি যাবো ছবি তুলবো, শব্দ উঠবে, ঘরে চলে আসবে। এখন তুমি একটা জেনারেল ফ্লোরে গিয়ে দেখো একটা দৃশ্য, আমি 2 বছর কথা বলছি, 7টা ক্যামেরা, 7টা পারলে 7টা ক্যামেরা বলছি, 7টা অ্যাঙ্গেল থেকে তুলে রেখে দেবে, ও পোস্টে দেখে নেবো। সো আমি আই এম নো ওয়ান টু জাজ অর কমেন্ট অন এনিথিং। আমি এটাই বলতে চাইছি যে প্রিসিশন, আর্ট ইজ ইন ভিশন, না ভিশনারি। মানে একটা পিকাসো যখন আঁকছেন, একটা গুয়ার্নিকা তো মাথায় তৈরি হয়ে বসে আছে, তারপর একটা গুয়ার্নিকা অত বড় একটা ক্যানভাসে আসছে, বা একটা ভ্যান গো যখন আঁকছেন, ভ্যান গোর মাথায় তো এগুলো কিলবিল করছে, তারপর একটা স্টাডি লাইন আমরা দেখতে পাচ্ছি। তো ওই ভিশনটা ছেড়ে মাঠে নেমে পড়া জাস্ট ফর দ্য হেক অফ মেকিং ইট, আমার মনে হয় সেই জায়গা থেকে আমি যেহেতু তোমার প্রশ্নের ফিরি যেখান থেকে সব শুরু হয়েছিল, এই সব কিছু comes in together to create the শঙ্কর মাধ্যমের এন্ড ফসল, সেটা চলচ্চিত্র হোক, কখনো ইনফ্যাক্ট এই বইয়ের কাভার করা। আমার তো মনে হয় একটা ওগুলো তো ফ্রিজ শট সিনেমা, একটা সিনেমার পোস্টার বা একটা প্রচ্ছদ সাংঘাতিক দায়িত্ব তার। সিনেমায় তোমার অনেক পলায়নের জায়গা আছে, যে আমি পরের ফ্রেমে দেখিয়ে দেবো, বাবা আমার এই ফিলোসফিটা মিস করে গেলে অসুবিধা নেই, কিন্তু যখন বই করছো একটাই জায়গা, এবং সেখানে তোমার মৌতার ধরতে হবে, ফিলোসফি ধরতে হবে, সবকিছু এক জায়গায় এনে তোমায় বাঁধতে হবে। তো আমার মনে হয় যে, এবং সেই প্রিসিশন আবার হেল্প করছে। আমার মনে আছে সঞ্জয় দা আমার ফোন করেছিলেন, সঞ্জয় মুখোপাধ্যায়, মানে বহু রিলিজের কিছু প্রাপ্তির মধ্যে একটা বড় প্রাপ্তি সঞ্জয় মুখোপাধ্যায়ের টেলিফোন, মানে ফোনে পাওয়া। আমার বলছে সঞ্জয় দা, আচ্ছা অভিনন্দন তুমি কি নিয়ে পড়াশোনা করেছো বলো তো? কথা বলতে বলতে হঠাৎ করে কেন সঞ্জয় দা, কেন কি হয়েছে বলো, কি নিয়ে পড়েছো? মানে আর্কিটেকচার। কেন? আমি শিখি। তুমি কিছু একটা ভেবে গেস করে তো বলেছো, আমি শিখি তোমার থেকে, বলো। তখন বলছে যে এই যে স্পেস এবং লেন্সিং, ইটস নট আ ভেরি নর্মাল রেগুলার ফিল্ম মেকার্স লেন্সিং, ইট কামস ফ্রম সামওয়্যার। আমি উৎসটা বোঝার চেষ্টা করছিলাম, তো আমি ঠিক ধরেছি। স্যার আপনি না ধরলে কে ধরবেন? আমি আমার শেখালেন, আমি কনসিয়াসও ছিলাম, আপনি শেখালেন আমাকে যে আমি স্পেস তো শিখেছি ভেবেছি অ্যাজ এন আর্কিটেক্ট। আমি ঘরটাকে একজন মানে কোনোদিন ফিল্ম মেকার হিসেবে প্রথমে দেখবো না, আমি অ্যাজ এন আর্কিটেক্ট দেখবো, কারণ আমার মানে ট্রেনিং হয়েছে সেখানে। আমি একটা বাড়ি বানাতে পারি বলতে আজকে, এবং বাড়ি বানাতে পারি মানে তো খালি বাড়ি বানানো না, একটা ক্যামেরাতে একটা ঘর তোলা মানে ইউ নিড টু নো সেটা তুমি ফিশ হাইতে তুলবে না একটা 50-তে তুলবে, বা কি লেন্সে তুলবে, কি ম্যাগনিফিকেশনে তুলবে, কি প্রপিং এ তুলবে, কি কম্পোজিশনে তুলবে, সবগুলো তো কামস অ্যাজ এ কনককশন। সেটাই আর কি, ইট হেল্পস। এবং আমি এই জন্য যতটা পারি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, যেখানে পারি, যা জুড়ে আছে সিনেমার সাথে ঝাঁপিয়ে পড়ে বলবো একটু শেখাও না, একটু সঙ্গ করা, যেটা বলে সাধু সঙ্গের মধ্যে একটু সঙ্গ করা, এই আর। তাহলে আমরা মেইন জায়গায় কি চন্দন বাবুর সঙ্গে কাজ চন্দন দা, তো আমরা তো পাগলের মতো নন্নে ঘুরছি, কে মানিকবউ, কে চন্দন সেন, এই দেখো ভুলিয়ে যায় কে মানিকবউ। আমি চন্দন দাকে বলি যে চন্দন সেন মানিকবাবু আমার ভুলিয়ে গেছে। এটা ভালো হয়েছিল, প্রেমিয়ারে একজন বেরিয়ে এসে চন্দন দাকে বলেছিলেন আপনার তো এবার চন্দন সেন হয়ে ওঠা মুশকিল হবে মানিকবাবু। তো মুখ খুঁজছিলাম না, মন খুঁজছিলাম, মানুষ খুঁজছিলাম, আমি মানিকবাবুকে আঁকতে পারিনি, যেটাই বলছি সেটা আরো ভয়ঙ্কর। কারণ আমার মাথা খারাপ হয়ে যায় আঁকতে না পারলে, আমি ধরতেই পারছি না ভিজুয়ালি, কারণ আমি তো ভেতর খুঁজছি। এরকমই এক
নিদ্রাহীন রাতে আমি শুয়ে শয্যাশায়ী হয়ে বুকের উপর ল্যাপটপ রেখে কিছু স্ক্রিন পেরি কাজ করছি না, অন্যান্য কাজ দেখছি না মনে নেই, করতে করতে একটি ইউটিউব ভিডিও সার্ফেস করে। ওই বললাম ব্রহ্মাণ্ডের বিশ্বাস বিশ্বাস বিশ্বাসে বিশ্বাস। এক ভদ্রলোক কথা বলছেন তার জীবন নিয়ে, দেখলাম, টানা দেখে গেলাম। অদ্ভুত লোকটা অদ্ভুত লোক। আমার মানে লোকটা সাধারণ লোক নয়। আমি কিন্তু অভিনেতাতে যাচ্ছি না, আবারও বলছি, আমি অভিনেতা চন্দন সেনের কাছে আসিনি। অভিনেতা চন্দন সেন অনেক পরে, আমার আবিষ্কার অনেক পরে। কারণ আবারও বলছি যে আমি যে প্রচুর চন্দনদাকে স্টেজে দেখেছি তা তো নয়। স্কুল জীবনের পরে আমি চলে গেছি বম্বে। আমার শহর যাপনই হয়নি যে আমি একাডেমি থেকে নাটক দেখলাম বা এই করলাম সেই করলাম, হয়নি এরকম। তো সারা ঘুমোতে পারলাম না, ওটা দেখে বৌদ্ধান খুব ভোরে ওঠে, 4টে, 4:30, 5টার মধ্যে উঠে পড়ে। আমি গিয়ে বললাম মনে হচ্ছে পেয়েছি বৌদ্ধান। আমি বৌদ্ধানদের বাড়িতে ছিলাম তখন, কারণ আমি মাঝে ছেড়ে চলে এসেছিলাম বম্বে। সো আই শিফটেড ব্যাক উইথ মানিক বাবু টু বম্বে 19-এ। তো আমি এসে বললাম বৌদ্ধানদা বসেছে, আমি বললাম পেয়ে গেছি। কে? চন্দন সেন। তাকালো, ডান, ঠিক আছে, এবার অপেক্ষা করি, কারণ মোনাদি ইজ দ্য কাস্টিং ডিরেক্টর অফ লিটল ইনফ্লুয়েন্স। ওটা বক্স টিক করতে হবে, নাহলে এগোবে না, কিছু পাস করাতেই হবে। তো আমরা দুজন খুব অপেক্ষা করছি আর কি। মোনাদি 8:30-9টার সময় উঠলো, শিখে বললো, বৌদ্ধানদা ফোন করলো চন্দনদাকে, অভিনন্দন যাবে। সেইটা আর এক গল্প। এইখানে চন্দন থাকতে তখন এসছি, আমার তো ফুল মাপছে কতগুলো। বয়সটা শুনেছি 25 বছর বয়স, 90 বছর বয়স, ছবি করবে, প্রথম ছবি। ভালো কথা থেকে শোনালাম, স্ক্রিপ্টটা শোনার পরে দেখলাম, কিন্তু তখন ওই যে চন্দনদা বলে চন্দন বিড়ি খেয়ে যাচ্ছে আর খালি এরকম চোখ কুঞ্চিত করে আমার তাকিয়ে আছে আমার দিকে। আমি ভাবছি যে খুব খারাপ ব্যাপার না, কি করছি, কেন পরে বলে যে আমি তোকে মাপছিলাম, খারাপ আর কি লাগবে, এই কচি বাচ্চা ছেলে পাকামি মেরে আমার সামনে এসে ছবি পড়ছে, মানে প্রথমে পড়ার আগে। তো পড়ার পরে আমি বলছে যে শুটিং হওয়ার পরে আমি বিশ্বাস করেছিল তুই লিখেছিস, না হলে বিশ্বাস করছিলাম না। সো দ্যাটস হাউ চন্দনদা হ্যাপেন। এই বছর তোমার একটা গল্পের সংকলন বেরোতে চলেছে পত্রভারতী থেকে, তো সেটার জন্য অভিনন্দন, তোমাকে অনেক অভিনন্দন জানাই। আমি ক্লান্ত হয়ে গেছি এই বাক্য শুনে শুনতে। এবার যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড এবং কবে থেকে লিখছো, এবং যেটুকু জানি তুমি একটা পত্রিকা সম্পাদনা করতে ছোটবেলায় করতে, ডিএডি ম্যাগাজিন সম্পাদনা করতে। তো এই জার্নিটা সম্পর্কে যদি একটু কিছু বলা হবে। আমার লেখালেখি পড়াশুনো খুবই সমান্তরাল ভাবে শুরু, ওই 12-13 বছর বয়স, বাউকিতায়, যাকে বলে লিটারালি বাউকিতায়। মানে আমার ডে স্কুল শুরু হলো, ডে স্কুলের ওঠার পর থেকে ল্যাজটা গজালো। এবং আবারও বলছি, বন্ধু বান্ধব না থাকার সুবিধে কি, তোমার অনেক অন্যান্য কাজ খুঁজে নিতে হয়, ব্যস্ততা নিজেকে খুঁজে নিতে হয়। এই বলাইয়ের কথা মনে পড়ে আমার সবসময় এইসব ক্ষেত্রে। তো মানে আমি বলি মানিকবাবুর কারণে তো ভেতরে একটা বলাইকে নিয়ে বড় হওয়া, কোথাও কি বলাই যেন বড় হয়ে মানিকবাবু মনে হয়, এটা আমার মনে হয়। তো যাই হোক, তখন পড়াশোনা শুরু হওয়া, এবং ওই সময় ক্লাস 7-8 বাই ক্লাস 8 আমি ম্যাগাজিনটা শুরু করি, নাম ছিল সবুজ। তো এবং পড়াশুনো পাশাপাশি চলছে, এবং সেটা খালি সাহিত্য বলে না, নানান কিছু, মানে আমার একটা বিরাট ইনক্লিনেশন আছে টুয়ার্ডস আধ্যাত্মিক সাহিত্য, মানে সেটা অবেদানন্দের মরণের পাড়া থেকে শুরু করে ওই সময় থেকে, মানে আমি ভারতের সাধক পড়ছি, তার পাশে রেড বুক পড়েছি। আমার দুই বাড়ির দিক থেকে ঐতিহাসিক ভাবে খুব স্ট্রং হোল্ডের জন্য আমার ওইদিকে মানে লাল সাহিত্য পড়ে বড় হওয়ার একটা ইতিহাস আছে। এবং ওই আধ্যাত্মবাদ এবং লাল সাহিত্য একসাথে চলেছে, পাশাপাশি চলেছে, এবং সেটাও একটা বিরাট ইম্প্যাক্ট ফেলেছে। মানে আজকে যদি আমার প্রেত পার্বণ কেউ শোনে, এবং প্রেত পার্বণ একটা গল্প আছে রেডিও মির্চিতে, সানডে সাসপেন্স, ওটার ইম্প্যাক্টটা বোঝা যাবে কেন বললাম। সবকিছু তো আমরা বলি যারা গল্প লিখি বা সিনেমা, মানে আমরা তো আসলে চোর, আমরা তো চোর, আমরা চুরি করে এদিক থেকে ওদিক থেকে খুব ভালোভাবে নানান প্রাজ্ঞ নান্দনিক শব্দ ইউজ করা যেত, কিন্তু আসলে তো চুরি। আজকে তোমার সাথে আড্ডাতে যা স্মৃতি বানাচ্ছি, ইউরোন্য পরশু দিনকে তুমি চরিত্র হয়ে যাবে কিনা, সেই আমরা তো চুরি করছি, আমরা এই মুহূর্তে তোমাকে চুরি করছি কথা বলতে বলতে। তো যাই হোক,
তো সেটা চলছে ওই সময় দিয়ে, ম্যাগাজিন শুরু হলো, লেখালেখি শুরু হলো, যা করার যে সবাই যা বাচ্চারা করে, লোকসুক্তারা ইত্যাদি পাঠাচ্ছি। কিন্তু আমি বাচ্চারা যেটা করে না জেনারেলি, সেটাও আমি করা শুরু করি ক্লাস 8 থেকে। সেটা হলো দৈনিক স্টেটসম্যান বেরোতো তখন বাংলা। আমি বাংলাতেই লেখালেখি করেছি, বাংলাতেই পড়াশোনা করেছি, ইংরেজি সাহিত্য ছোটবেলা করে পড়িনি। কারণ আমার একটা খুব ছোটবেলা থেকে ভেতরে বসেছিল যে একটা ভাষা আগে ভালো করে জানি, মানে কমল মজুমদার লেভেলে জানি, পাঠ করার দিক থেকে, লেখা তো ছেড়েই তো। তো পড়েছি আমি বাংলা, এবং তখন ওই 13-14 বছর বয়সে আমি একটা 56 বছরের ফেক লোক সেজে, নামটা ভুলে গেছি, সেই লোকটা সেজে আমি স্টেটসম্যানে লিখতাম। আচ্ছা, সেটা ময়দানে বইমেলা বন্ধ করতে হবে, বিতর্কে কথা বলতে হবে, না মোহনবাগান ইস্ট বেঙ্গল হবে, না পরিবেশ দূষণ নিয়ে কথা হচ্ছে, না বড়দের টপিক, যে কোনো না। এবার দৈনিক স্টেটসম্যানে তো বিতর্কের কথা, শুক্রবার বেরোতো, শুক্রবার বিতর্কের কথা আমি ওই ভদ্রলোক সেজে লিখতাম। ওটা কেন যে আমার মনে নেই, আমি খুব মনে করার চেষ্টা করি মাঝে মধ্যে। যাই হোক, ওই আমার প্রথম ছাপার অক্ষরে লেখা বেরোনো, মানে গণমাধ্যমে যদি বলতে হয়। নিজের পত্রিকায় তো ঠিক আছে, আর অন্যান্য পত্রিকায় লিখেছি, ঠিক আছে। আর এই ওই তারপরে লেখালেখি ইয়ে হয়। তারপর স্কুলের পরে, স্কুল চলতে চলতে ক্লাস 11-এ সবুজ টার্ন ইনটু আ পাবলিকেশন হাউস। এই সবুজ চালানোর সময় একজনের নাম না নিতেই না, সোহম বসু বলে আমার এক বন্ধু, সেও সঙ্গে ছিল সেই সময়, সে এখন লয়ের, বড় লয়ের। তো আমরা একসাথেই শুরু করেছিলাম। পরবর্তীকালে ঋষি ঘোষ, আমার স্কুল জীবনের মাস্টারমশাই বাংলায়, তিনি এখন মালদায় পড়ান, মালদায় আছেন, মালদার ইয়েতে। তো তিনি নিজেও লেখক, তপমান ঘোষ নামে, ঋষি ঘোষ নামে লেখেন। তিনি আমায় সাহায্য করেন। আমার সবুজ টার্নিং টু পাবলিকেশন হাউস বাংলায় সবুজ নামেই ছিল, এবং ইংরেজিতে ইমপ্রেশন বলে, যেখান থেকে হিন্দি বা ইংরেজি কাজ বেরোতো। আমরা খালি যে সাহিত্যের বই, প্রবন্ধের বই করেছি, কবিতার বই করেছি তা না, প্রচুর ইউনিভার্সিটি বইও করতে হয়েছে, কারণ একটা মানে ইনস্টিটিউশন চালাতে প্রপার আইএসবিএন রেজিস্টার্ড পাবলিকেশন হাউস। 16-17 বছর বয়সে চালাচ্ছি, বুঝতেই পারছি। বিরাট দৌড়দৌড়ি শেখা, হ্যাপারও ব্যাপার আছে। থ্যাঙ্কস টু ঋষিদা বলতেই হয়, না হলে আমি জানতাম না, ঋষিদার থেকে শেখা এসব বিষয়। তার পরবর্তীকালে তো বম্বে চলে যাওয়া হয়েছে। লেখালেখিটা বেশ দীর্ঘদিন প্রকাশ্যে লেখালেখিটা বন্ধ হয়ে যায়। যখন তুমি বম্বেতে আর্কিটেকচার পড়ছো তখন তো সব বন্ধ, কারণ তখন জগৎটাও এতটা কানেক্টেড না, 2009-10 অতটাও কানেক্টেড না যে এখন যতটা কানেক্টেড। তখন মানে আমি বম্বেতে বসে খবর পাচ্ছি না আমার কি হচ্ছে, আমার শহরে কি লেখা হচ্ছে, মানে যখন ফিরি রেয়ারলি বছরে 1-2 তখন হয়। তারপরে আবার লেখা রিজিউম করি যখন 15-তে ফিরি। আমার আর এক দীর্ঘ সময়, এখন প্রায় 10 বছরের আলাদা, অনির্বাণ ভট্টাচার্য, যিনি এখন এই সময় কাগজের সাথে অনেক দীর্ঘ দিন ধরে যুক্ত আছেন। তো এই সময়তে রবিবার বলে একটা অসাধারণ ব্যাপার তখন শুরু হলো। আমি যখন শহরে দেখলাম যে এরকম একটা ফ্রেশ একটা এবং অদ্ভুত সব বিষয় নিয়ে রবিবার কাজ করতো। খালি বিষয় না, লেআউট থেকে শুরু করে, যে মানে আমরা যারা মানে প্রেসে কাজ করেছি, ওই সময় কাজ করেছি, নন ডিজিটাল এরাতে কাজ করেছি, যেটুকুনি আমি তো অনেকটা, আমি কি বলবো, আমি একটা মাইগ্রেশন টাইমে ছিলাম, যখন আস্তে আস্তে ডিজিটালের দিকে সব অ্যালাইনমেন্ট হচ্ছে, এবং সে নতুন ডিজিটাল জগতে এসে খবরের কাগজের ওরকম ডিজাইন, আমি খালি রবিবাসরীয় পড়ে বড় হলে পরে রবিবারের যখন এসে ঠেকলাম, রবিবার হি ওয়াজ ডুইং সামথিং উইচ আই নেভার সিন। কারণ খালি সাহিত্য না, তার মধ্যে ডিজাইন ঢুকে গেছে তখন, মানে একটা অদ্ভুত নান্দনিক কাগজ হচ্ছিল। এবং আমার থ্যাঙ্কস টু হিম, আমার প্রথম গল্প বেরোয়, ছোট গল্প, যেই গল্পটা আমার এই সংকলনেও আছে, রবিবারের গল্পটা বেরোয়। সেটা সম্ভবত 2000, ভুল না করলে 2015 কি 16-তে প্রথম প্রকাশিত হয় ছোট গল্প। তারপর ওখানে প্রায় 9-10খানা গল্প বেরিয়েছে। তাছাড়াও বছরদের জন্য লিখেছি, কিশোরবাড়িতেও বেরিয়েছে। সেই গল্পগুলো কি এখানে আছে? হ্যাঁ, ওই রবিবারেরই মোটামুটি সব কটা গল্প যে কটা বেরিয়েছে, 7-8টা গল্প, এটা 12টা গল্প সংকলন। এই বইটার নামটা যদি বলো। ঘনিয়ে ঘুমের ঘোর, ফ্রম দ্য গ্রেট মাস্টার। তো এবং কারণ ওই নামে একদম সঙ্গ হয়নি, সুতরাং তোমাকে অনেক পথ চলতে হবে। না, হ্যাঁ, এবং প্রথম বইয়ের নাম এইটা, আমাকে বলছি কি প্রথম বইয়ের নাম এরকম একটা মন খারাপ দেওয়ার নাম কেন? মন খারাপ, আর একটা কারণ হলো কি, গত বছর আবল তাবলের, গত বছর না আগের বছর, এখনো 24টা কাটেনি মাথা থেকে, 23-এ আবল তাবলের সেঞ্চুরি।
সো আমি রেডিও একটা বই বার করেছিল আলাদা করে একটা হার্ড কপি, এবং তারও আগে এখানে একজনের নাম নিতে বাধ্য আমি, সেটা হলো কি ইন্দ্রানীতি রেডিও মির্চি। She conceived this and she called me knowing যে আমার একটা আবল তাবল অ্যালাইনমেন্ট আছে, মানে ওর মেঘ দেখেছো মানে জানো কি সাংঘাতিক ভাবে ওতপ্রোতভাবে আবল তাবল জুড়ে আছে। তো ইন্দ্রানীতি আমায় ফোন করে বলে, অভিনন্দন, আবল তাবলের সেন্টারে আমরা কাজ করবো ভাবছি। আর ইন্দ্রানীতি তখন মিঠি দাবার ফিরছে আর কম্প্যাক্ট প্রজেক্ট। ইন্দ্রানীতি ইজ লেজেন্ডারি, যারা সানডে সাসপেন্স জানেন মানে শোনেন তাদের কাছে। ইন্দ্রানীতি মাঝে চলে গিয়েছেন, আবার ফিরছেন তখন। ইট ওয়াজ হার কামব্যাক প্রজেক্ট and I wrote a story. It is a long story. Dystopian কলকাতা নিয়ে একটা প্যারালাল কলকাতা নিয়ে গল্প, যেটা আমি সানডে সাসপেন্সের জন্য লিখি। সেখানে আবল তাবলের সব চরিত্রকে দেখতে পাওয়া যায় এবং তাদেরকে নিয়েই বড়বাবু আছে, বড়বাবু থেকে শুরু করে আমার মানে এখন ডিটেলে যাচ্ছি না। মোদ্দা কথা ওই গল্পের নাম আছে তো ঘনিয়ে এলো ঘুমের, যে গল্পটাই সম্পাদনে আছে। তো ত্রিদীপ বাবু বললেন যে আমি তো অন্য নাম ভাবছিলাম, যদি ও বললেন যে আলোচনা হবে তখন বলতে এই নামটা। ঠিক আছে, আপনি মানে যা যে মাস্টার যে বিষয়ে তার কথা শোনা উচিত। আর আমি সত্যি শিশু, ওনার সামনে আমি কি বলবো, বকা দিয়ে বললেন যে এই নামটাই হবে। ঠিক আছে, এই নামটাই। তো এই ঘনিয়ে এলো ঘুমের প্রথম মানে আমি তোমাকে একটু আড্ডার আগে মানে আমার ক্যামেরার সামনে বসার আগে বলছিলাম না যে আমি সত্যি কোনোদিন সিনেমা বানাবো ভাবিনি ছোটবেলায়, কিন্তু নিজে পাবলিশার হয়ে নিজের বই কিন্তু বার করিনি। আই ওয়াজ অ্যান আইএসবিএন রেজিস্টার্ড পাবলিশার, কিন্তু আমার জেদ ছিল যে যেটা আজকাল হয় পয়সা দিয়ে বই বার করতে পারে, তো আমি জেনে শুনে আমি সেটা করবো কেন। আর আমি একটা জিনিস শিখেছি ছোটবেলার থেকে, যেহেতু এই জগৎটার সাথে জুড়েছিলাম বইয়ের, আগে না পাঠক তৈরি হওয়া খুব ইম্পর্টেন্ট। এই আলোচনাগুলো তো আজকাল এখন অবসলিট হয়ে গেছে, এখন আলোচনা হয় সাবস্ক্রিপশন নিয়ে, আমার পাঠক নিয়ে আলোচনা হয় না, যে পাঠক তৈরি করা, লিখে যাওয়া ক্রমাগত। তো আমি লিখেছি গত 9 বছর 10 বছর ধরে, আমি কিন্তু লাফাইনি বই করবো বলে, খুব ভদ্রভাবে লিখেছি এবং অবশেষে এখন একটা বই বেরোচ্ছে। মানে তোমার পথে তো কেউ চলবে, মানে তোমার পাঠকরাও তো তোমার পথে চলবে, সেই পথটাকে তৈরি করা এই যে দীর্ঘ 9 বছর ধরে তোমার এই পথটাকে তৈরি করা। এখানে আরেকটা কথা বলে, আমি ইচ্ছাকৃত ভাবে কিন্তু মানিক বর্মের গল্পটা আমি রাখিনি, কোথাও ছাপিও নি, আমার না। এবং অনেকে আমি বলেছিল ওইটা বার করে দাও, তাহলে তো একদম বইটার নাম নিয়ে মানিক বর্মে হিট হয়ে যাবে। তো এই তো 100 দিন চলেছে, বইমেলাতে একদম ফার্স্ট এডিশন একবারই শেষ। আমি বললাম যে আমি ওখানে মানিকবাবুর মেঘ একটা অন্য মাধ্যম, চলচ্চিত্র মাধ্যম, আমি সেখানে কাজ করছি 15 বছর ধরে। লেখক হিসেবে, বইয়ের লেখক হিসেবে প্রথম প্রকাশ আমার। ছোট গল্প পাবলিশ হয়েছে 10 বছর ধরে, 15 বছর ধরে, অসুবিধা নেই আমার কিছু। বই প্রথম, আমি সেখানে শিশু। আই এম অ্যাজ গুড অ্যাজ আ নিউবি হু ইজ কামিং ইনটু দিস হিউমাঙ্গাস লেজেন্ডারি ঐতিহাসিক বাংলা সাহিত্যের একটা ভান্ডার। সেখানে আমি একটা পিঁপড়ে সঙ্গ, একটা ছোট্ট পিঁপড়ের ডিম মাথায় দিয়ে আগামী 2রা ফেব্রুয়ারি আমার গল্পের বই বেরোচ্ছে বইমেলায়। তো দেখা যাক। একদম নিশ্চিত পড়ে তো জানাবই। এই যে কথা বলতে বলতে যেটা এলো একটা প্রসঙ্গ, সানডে সাসপেন্স, তোমার যে লোভ গল্পটা রয়েছে সানডে সাসপেন্সে, গত মাসেই বিশাল একটা বিরাট হিট যদি আমরা সেভাবে বলি, প্রচুর লোকে শুনছে এবং সবার খুব পছন্দ হয়েছে। এবার এই সানডে সাসপেন্সে তোমার আরো অনেক গল্প বেরিয়েছে। এবার এই সানডে সাসপেন্সের যে টাইপের লেখা তুমি লেখো, সেটা তো একটা আলাদা একটা জন্ম, পুরো একটা হরর জন্ম। তো এই ব্যাপারে কি করে মানে আমি বোধহয় বলতে ভুলে গেল। হ্যাঁ, কি আমি সাহিত্য নিয়ে কথা বললাম, আমার বাপ মার নাম নিলাম না। তো আমার তো 3 জন আমি বলি আমার মনে বাংলা সাহিত্যের দিক থেকে। প্রথম হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিবার হচ্ছে জেনেসিস, ওনার জন্য আমি যা তাই। লেখক সিনেমা বানানো অনেক দূরের কথা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমায় মানুষ হিসেবে তৈরি করেছে, শিখিয়েছেন তুই কিভাবে হাঁটবি, কিভাবে নরম ভাবে মাটিতে পা ফেলতে হয়, ঘাসের প্রতি, ঘাস হচ্ছে একটা প্রাণ। আমি বড় হয়ে জাপানিজ ফিলোসফিতে যখন অ্যানিমেশন জানলাম, তখন জানলাম যে যেটা আর সিনেমার দিক থেকে আমি প্রচন্ড ফলো করি, সেটা হলো গিয়ে গিবলির অ্যানিমেশনের অ্যানিমে যেটাকে বলে। সো যে সবকিছু অ্যানিমেশনও করো। হ্যাঁ,
হ্যাঁ সেই প্রসঙ্গেও আসবো। হ্যাঁ, তো আমার এই স্পিরিচুয়াল এবং হরর এই সমান্তরাল জগৎটার পুরো ইনক্লিনেশনটা হওয়ার পেছনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এইবার তুমি আমাকে একটা কথা বলো, এই স্পিরিচুয়াল এবং হরর এই যে দুটো আমরা শব্দ পেলাম, এই দুটো কিন্তু আজকাল ভীষণ এক হয়ে যাচ্ছে। আজকাল কিন্তু স্পিরিচুয়াল এবং হরর ব্যাপারটা কিন্তু আলাদা নেই, দুটোর মধ্যে তো একটা ডিফারেন্স আছে। তো সেই ব্যাপারটা হ্যাঁ এক্স্যাক্টলি ইউ গট মি রাইট। এবার সেটা নিয়ে একটু আসি। যুগে যুগে হয়ে এসছে সেটা হলো গিয়ে কিছু মানুষ চকলেট বানায় আর কিছু মানুষ চকলেট বিক্রি করে। যারা বিক্রি করে তারা টাকা কামায়, যারা বানায় তারা করে কামায় না। যে বিষয় নিয়ে কাজ হচ্ছে খুব মুখরোচক এই দর্শক, মানে যদি একটা খুব আমি বলছি একটা অ্যাসপেক্ট নিয়ে কথা বলছি, দর্শক যারা জানবেন তারা জানবেন। দর্শক মহাবিদ্যা নিয়ে প্রচুর কাজ হচ্ছে তো, এবং তারানাথ তান্ত্রিক নিয়ে একটা ভয়ঙ্কর রকমের সারা জাগানো ঘটনা। তারানাথ তান্ত্রিকের সাথে আমারও একটা ভয়ঙ্কর যোগাযোগ আছে, সেটা এখন বলতে চাই না। কিন্তু আমি জেনেসিস অফ তারানাথ তান্ত্রিকের পুরো বিবর্তনটা যখন মিত্র ঘোষে অলাদ চক্র আউট অফ প্রিন্ট হয়ে গেছিল 2011 সালে, সেখানে মিত্র ঘোষের সামনে আমি তখন দাঁড়িয়ে ওখানে আলোচনা হচ্ছে তারানাথ তান্ত্রিক, সেই সময় থেকে আমি তারানাথ তান্ত্রিক ফলো করে আসছি নানান কারণে। তারানাথ তান্ত্রিক কম কাজ হয়নি, আমরা সবাই এখন জানি, এন্ড ইট ইজ কোট আনকোট যেটা তুমি বলে হিট। তারপরে একটা ফলো আপ সাহিত্য হলো, এবং সেইখানে কেন করলেন তাদের নিজস্ব বিষয়, কিন্তু যেহেতু এই বিষয়টা নিয়ে আমাদের শহরে বেশ কিছু মানুষ যেমন খুবই এই বিষয় নিয়ে জানেন, এবং আমার আলাপ হয়নি অনির্বাণ মুখোপাধ্যায় কথা বাবুর কথা, আমি ওনাকে পড়েছি এবং বিভিন্ন, যেমন তোমারও পরিচিত, অনেকের আমার পরিচিত, প্রচুর পরিচিত মানুষের পরিচিত, আজ অব্দি আলাপ হয়ে ওঠেন। এই ঋষিদারও পরিচিত, আমার বন্ধু দেবশ্রীরও পরিচিত, তোমারও পরিচিত, যারা এনারা যেমন জানেন বিষয়টা, এবং দেখবেন যারা জানেন খুব একটা একদমই ওই চটুল একটা বিষয় করে ফেললাম, বিকজ তার ভারটা সবকিছু একটা ভার আছে, এবং সেই ভার নির্মাণের সময় লাগে। চটকদার জিনিস, মানে দশম মহাবিদ্যা যেটা বলছিলাম, দশম মহাবিদ্যা নিয়ে ছেলে খেলা হচ্ছে, চ্যাংড়া মতো নয়। যে শক্তি, মানে তন্ত্রের যে বেসিস পয়েন্ট হলো কি তন্ত্র মন্ত্র যন্ত্র, ইট ইজ আ টেকনোলজি, and when you don't know the technology and you just play around for the heck of name, fame and whatever, ওই একটা লিভারেজ টেকিং পয়েন্ট থেকে আমি যা ইচ্ছে তাই করলাম, বাদরের হাতে অ্যাটম বোম আর কি। হ্যাঁ ওই আর কি বলা যায়। হ্যাঁ মানে তাতে করে যেটা হয়েছে সেটা হলো ভয়ানক ক্ষতিও হতে পারে কিছু। কেউ জানে না কি ছেলে খেলা কি নিয়ে করছে, কারণ সবাই বুদ্ধামা করতে চায়। হ্যাঁ, কেউ জানে না দেবতা মারণ মন্ত্র এখানে কোন দেবতা বলা হচ্ছে, বা কেউ জানে না কোন কি বলে প্রেত চালন মন্ত্র কিভাবে করা হচ্ছে, কেন করা হচ্ছে। কিন্তু হঠাৎ করে এলো কি করে, মানে এই রিসার্জেন্সের কারণটা কি? মানে আগে তো খুব রাখা ঢাকা ব্যাপারটা ছিল, স্পিরিচুয়ালিটিটাই আমরা জানি, মানে যে মূল প্রসঙ্গটা ছিল আর কি, যে স্পিরিচুয়ালিটিটা একটা আলাদা একটা জায়গায় ছিল। এই হঠাৎ করে হরর ঢুকে যাওয়া, মানে তন্ত্র থ্রু দিয়ে এই ব্যাপারটা তোমার কি মনে হয়, যে হঠাৎ করে কি করে কেন এলো? তুই তারানাথ তান্ত্রিক পড়েছো? হ্যাঁ। তারানাথ তান্ত্রিক কি তন্ত্রকে বেস করে ব্যবসা করেছে? না, তারানাথ তান্ত্রিক একটা মনের গল্প। আমি তারাদাস বাবু তারানাথ তান্ত্রিক এবং বিভূতিবাবু তারানাথ তান্ত্রিক দুটোকে কম্পার্টমেন্টালাইজ করবো, মানে সাহিত্য দিক থেকে সাহিত্য ছাত্র হিসেবে আমি আলোচনা করবো। যদি আমি খালি তারাদাস বাবুতে ঢুকলাম, আমি বিভূতিবাবুতে ঢুকি কথা বলবো, একটা অদ্ভুত ফিলোসফির কথা বলছে তারানাথ বিভূতিবাবু। এবার একটা মজার কথা, একটা অঙ্ক মেলানো কথা। বিভূতিভূষণ মানে বিভূতি যার ভূষণ, হ্যাঁ শিব। চাঁদের পাহাড়ে কে গেছিল? কে? শঙ্কর। শিব। তারার নাথ কে? শিব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এইটা হলো কি একটা জেনেসিস অফ ক্যারেক্টার লাইক তারানাথ তান্ত্রিক। তার ছায়ায় যে নৃত্য চলছে
এবং যে অসভ্যতা চলছে, ফাইনালি এখন কি তথাগততা লিখলেন, কেউ একটা বংশের হাল ধরল, বা এটা হলো কিরকম ব্যাপার বলো তো, অনেকটা আমি তুলনা করব, কি তুলনা করা যায়, মানে এমন একটা লিভারেজ নেওয়ার ব্যবসা ধান্দা শুরু হয়ে গিয়েছে। এটা অনেকটা স্ক্যাম দেখলাম, স্ক্যাম কি গুগল করলাম, স্ক্যাম কার উপরে নির্ভর করে হয়েছে, তারপরে দেখলাম যে ভদ্রলোকের নাম পেলাম এবং তার সে এক্সিস্ট করে, তাই তো। তন্ত্র এমন একটা হরর টুল যেটার এক্সিস্টেন্স আছে। আমি ধরো একটা মন গড়া লিখে দিলাম, হ্যাঁ, দত্তি দানো বা ব্রহ্মদত্তি মামদভূত, এটা তো একটা লিটারেচার, লিটারেলি পুরোনো দিনের একটা লিটারেচারের হেরিটেজ আছে, ঐতিহাসিক ভাবে সাহিত্যগত ভাবে একটা বিবর্তন হয়েছে। যে আমি দশমহাবিদ্যা লিখছি, যে আমি বুদ্ধামত ঠকাচ্ছি, যে আমি শব্দগুলো ফেলছি, যে ডাকিনি হাকিনি রাখিনি, এগুলো তো আমি বলতে পারছি ওমা ফরেস্ট্রিতে গেলে অমুক বই পেয়ে যাওয়া যাবে, এটা তো এই গুগল সার্চের কেস হয়ে গেল না, তার একটা এক্সিস্টেন্স আছে। এবার আমি এটা বুঝি না, ওটা এসোটেরিক, ওটা প্রচন্ড পড়াশোনা করতে হবে, কি মুশকিল। তাহলে চানাচুর খাই, কি দরকার বাবা, আমার বিরিয়ানি রান্না শিখতে বিরাট সমস্যা, চানাচুর খেয়ে শিখতে পারে, একটা মুর্শিয়ানা শব্দ বলে একটা বিষয় আছে। আমি যা পাবো তাই, মানে আমি সেটা দশমীতে নাম নিয়ে বলা যায়, যাদেরকে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে তারা জানেও না, যারা মানে বিয়ন্ড এথিস্ট বা অবিশ্বাসী, বিয়ন্ড দিকে একটা কথা বলছি, এটুকুনি তো বুঝতে হবে ইট ইজ আ টেকনোলজি, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ আ টেকনোলজি। টেকনোলজি নিয়ে ছেলে খেলা করলে তো পুরো বেয়ার, মানে কাটাছেড়া করতে গেলে তো খুব বিপদ। এবং যাই না, মানে এখন যেটা হচ্ছে সেটা হলো গিয়ে, শোনো, এটা একটা উত্তর আমি বলতে এটা দেবো যে আসলে শেষটা অন্য জায়গায় হয়েছে, বচনটা অন্য জায়গায় ধরেছে। সেটা হলো গিয়ে পাঠক লেখককে তৈরি করবো বলে আমি মনে করি। সেই ঘরানার লোকজনরা ফুরিয়ে আসলে বাতি নিভে আসার মতো মনে হয় আজ যখন বাংলা সাহিত্যের দিকে তাকাই, যে কয়েকজন মুষ্টিমেয় মানুষ লড়ে যাচ্ছেন। সাহিত্য মানে তো আমরা যারা বুঝেছি যেটা খালি গল্পেরও বিয়ন্ডে গিয়ে একটা সাবস্টেন্স ছেড়ে যায়, যারা একটা মানে যারা একটা স্তর আছে। আমি বাক্য লিখলাম যে আমি এখান থেকে বাঘাযতীনের মোড়ে গিয়ে ওখান থেকে একটা বাস ধরে বাসে বসে বসে একটা সিগন্যালে দাঁড়িয়ে অমুক রবীন্দ্রসঙ্গীতটা শুনলাম। আমি এই পুরো ঘটনাটাকে আমি এমন ভাবে লিখলাম, সেটা হয়তো 2 পাতা লেখা হলো, এবং এই অভিজ্ঞতাটা এমন ভাবে ব্যক্ত করলাম 10,000 লোক 10,000 রকম ভাবে ইন্টারপ্রেট করে পড়লেন, এবং তার একটা কোথাও গিয়ে এরকম একটা এই অভিজ্ঞতার মধ্যে থেকে তাদের মধ্যে একটা সাহিত্য রস ঢুকলো, এবং সেই সাহিত্য রসটা তারা অনুভব করলেন, উপভোগ করলেন। এখন যে সাহিত্য তুমি কথা বলবে, তুমি পড়ে দেখো, এটা সিনেমা ভাষায় আমরা বলি ইনফরমেশন কাট ইনফরমেশন। এটা সিনেমা যখন এগোয়, আমি এটা তোমায় দেখালাম, তবে এটা দেখালাম, তবে এটা দেখালাম, এগুলো জুড়ে একটা সমষ্টিগত ভাবে একটা জিনিস তৈরি হচ্ছে। যেমন আমি গল্প লিখছি, সেটাকে মুচমুচে এবং খালি গ্রহণযোগ্য করে তোলার জন্য যা যা প্রয়োজন সেগুলো ভাবে আমি ইট গেঁথে দিলাম। ওপরে দারুণ ইট কাঁথা, নিচে কোনো ফাউন্ডেশন নেই। এই কদিন আগে কলকাতা বাড়ি ভেঙে পড়লো, বাঘাযতীন কি পড়েছে, তো ভেঙে মানে এগুলো এগুলো ফেজ, এগুলো তো ফেজ না। এই জন্য আজকে তুমি তারাশঙ্কর নিয়ে কথা বলবে, আজকে বিভূতিবাবুকে নিয়ে কথা বলবে, আজকে মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলবে, প্রেমেন্দ্রবাবুকে নিয়ে কথা বলবে, কিন্তু আমি বলছি না কারণ নাম নিচ্ছি না। আমি দেখতে চাই এটা কতদিন থাকে। দেখো, খ্যাতির জন্য নাম করার জন্য যদি এটা কাজ করা হয়, ওই আর কি। এটা আমি এটা লাস্ট এই কনক্লুড করবো সাহিত্য বিষয়ে, সব জায়গায় আমি এটা প্রমোট করে বেড়াই এই কথাটা। কারণ আমি মনে হয় এইটা যদি আমি বিজ্ঞাপন করতে পারতাম, আমি যাদের ভালোবাসি বা নতুন জেনারেশন বা আমাদের সহকর্মীদের মধ্যে, বলছিলাম একটু আগে প্রেমেন্দ্রবাবু ছেলের সাথে আলাপ হয়েছিল একটা কোনো পার্টিকুলার কারণে 2011-12 সালে মৃন্ময়বাবুর সাথে আলাপ হয়। কালীঘাটে তখন প্রেমেন্দ্রবাবু বাড়িটা ছিল। সুরজিৎ দা, যিনি প্রেমেন্দ্রবাবুর অনেকগুলো বই সম্পাদনা করেছে, তার সাথে আমার আলাপ হয়। তখন 70 সুরজিৎদাকে আমি দা বলছি, মানে আমার দাদু বয়সে তখন আমি দা বলছি, আমার তখন 21-22 বছর বয়স। এটাই কলেজ পড়ার আনন্দ, সবাই দা। উনি আমাকে, আমার মা যেটা বলতো, তখন হারিয়ে গেলাম, বাবা তো পিউদি বলে মা নিতে বললেন। তো সুনীলবাবুর সাথে দেখা করেছিলেন। তো সুজিতদার থেকে আমি একটা গল্প শুনেছিলাম, সারা জীবনেই মনে রেখে দিয়েছি। সেটা হলো প্রেমেন্দ্র মিত্রের একটা গল্প।
দশকটা আমি খালি করেই 6-এর দশক, 7-এর দশক, 8-এর দশক মনে নেই, কোনো একটা এরকম দশকে একটি বই বেরোয়, বইটি সংকলন, একটি সংকলন, প্রবন্ধ সংকলনের নাম কেন লিখি। তাতে সব লেখকদেরকে জিজ্ঞেস করে আপনি কেন লেখেন, নানান লোকে, আমি সুরিদা যেটা বলেছিলেন সেটাই আমি ব্যক্ত করছিলাম, নানান লোকে নানান কিছু বলেন। প্রেমেন্দ্র মিত্র লেখা নাকি শুরু হয়েছিল, আমি পড়িনি, যে দরকারও নেই পড়া, এটা একটা পুরো মনে হয় আমার একটা পিএইচডি কোর্স, এইটুকুনি একটা গল্প। তো প্রেমেন্দ্রবাবুর লেখাটা শুরু হয়েছিল, অত কে কিসের জন্য লিখে জানি না, আমি প্রাণের দায় লিখি। সাংঘাতিক সাংঘাতিক কথা। এইটাই বোঝা যায় একটা ইচ্ছামতি পড়বে, এটাই বোঝা যায় একটা নির্লোভিত পড়বে, যেটাই এটা বোঝা যায় আরণ্য পড়বে। আরণ্য ভাবা যায় না, আরণ্যকে পেতে হয়, আরণ্যকে ধারণ করতে হয়, আরণ্যের সাথে যাপন করতে হয়, তবে কি একটা আরণ্য লেখা যায়, একটা দেবযান লেখা যায়, একটা ইচ্ছামতি লেখা যায়, একটা পূর্ণিমাচা লেখা যায়, একটা মামা লেখা যায়। তো এই আর কি, মানে এগুলো সব মন খারাপের কারণ। মানে আমি লোভ লিখছি, আমি সানডে সাসপেন্স লিখছি, লিখেও বলছি আমি কীটাণু নই। ওনারা বড় বড়, যারা তুমি যেই তন্ত্রের বললে আমি জানি, ওরা বড় বড় লেখক। আমি নিজে যা লিখি, প্রত্যেকটা লেখার পরে ওই মনে হয় নিজেকে আয়নার সামনে দেখি 10টা চড় মারি। কারণ যাদের ছাত্র, মানে পরোক্ষভাবে যাদের ছাত্র হিসেবে নিজেকে মনে করি, সেটা একটা অ্যানিমের মিয়াজাকি হোক কি এদিকে বিভূতিভূষণ, তারপরে মনে হয় কিছুই করলাম না, খালি ফাঁকিবাজি করছি, আমিও চটুলতাই করছি, এত বড় বড় কথা বলে। তো এই আর চিরজীবন ছাত্র অবস্থা থাকুক, ঘাটে যাওয়া অব্দি। এবার একটু মুখে কিছু দাও। থ্যাংক ইউ। তোমার অ্যাডভার্টাইজিং লাইনের যে তোমার ইনভলভমেন্ট, তোমার একটা নিজস্ব এজেন্সিও রয়েছে, অ্যাডভার্টাইজিং এজেন্সি রয়েছে, ছিল, এখন ওটা রিজার্ভ করে গেছে, অ্যাস্ট্রিক্স বলে একটা ছিল, যেটা কলকাতায় ফিরে এসে তখন করেছিল। আর তোমার এখন যে নান্দনিক স্টুডিওস, সেটা রিসেন্টলি, হ্যাঁ, ওটা সম্বন্ধে যদি কিছু বলো আমাদের। এই পোকাটা অনেকদিন ধরে ছিল, মানে এতই পোকা ছিল, আমি একসময় মানিকবাবু লিখতে লিখতে ভেবেছিলাম, ভাবতে আমি তোমার সঙ্গে কি নিয়ে গল্প করবো সেটা আমি শুধু ভাবছি। মানে একদিকে সাহিত্য আসছে, সিনেমা আসছে, অ্যানিমেশন আসছে, অ্যাডভার্টাইজিং আসছে, মানে এ তো এই আড্ডা শেষ হওয়ার নয়, এই আড্ডা একদমই শেষ হওয়ার নয়। আমার অভিনন্দনকে ডাকতে হবে কিন্তু আমাদের। আমরা খালি, হ্যাঁ, আমার খুব ইচ্ছে রইলো একদিন, তুমি আমায় খালি প্রশ্ন করবে না, আমিও করবো, সেটা হলো কি আমরা সাহিত্য আর সঙ্গীত নিয়ে একটা আড্ডা মারবো। নিশ্চয়ই নিশ্চয়ই, আমার অনেক কিছু জানার আছে, যেমন এই সঙ্গীত জগৎটা নিয়ে আমার অনেক, মানে আমি গুরু ধরার চেষ্টা করি। সত্যি এখন ছবির কাজের সময় বলছিলাম যে আমি যখনই একটা ব্রেক পাবো সামনে, কাজের ব্রেক, আই উইল ডিভোট মাইসেলফ টু মিউজিক। মানে সে একদম, আমি জানি না। আচ্ছা, আমার তুমি তোমাকে একটা প্রশ্ন করি অন ক্যামেরা, সঙ্গীত শেখার কি কোনো বয়স আছে? মানে এই যে বলে আমাকে ভয় পাওয়ায়, আমি বলছি ভয়টা কি, যে ছোটবেলা থেকে না হলে কোনোদিন কান তৈরি হয় না, এখন বুড়ো হয়ে গেছি, এখন আর কি করবি। আমি তবলা শিখতাম, একটা 2-3 বছর তবলা শিখেছিলাম। তারপরে যা হয়, বাঙালি মধ্যবিত্ত ছেলের মাধ্যমিক আসে, তারপরে আমার শেষ হয়ে গেল মধ্যবিত্তের মাধ্যমিক, তো আর কিছু এই হলো না। কিন্তু আমি তোমায় জিজ্ঞেস করছি যে সত্যি কি সঙ্গীত শেখার যদি এরকম একটা প্রচন্ড জিজ্ঞাসা থাকে ভেতরে, অদম্য ইচ্ছে থাকে, পাগলামি থাকে, এবং সেটা সঙ্গীতেরও বিভিন্ন যন্ত্র নিয়ে পাগলামি, মানে যেটা আমার যেমন শরৎ সেতার নিয়ে আছে, তেমন আমার একটা প্রচন্ড শখ পিয়ানো শেখার। কারণ কম্পোজ করতে সুবিধা হবে, পিয়ানো আমার একটা ইনস্ট্রুমেন্ট, যেটুকু আমি বুঝি দূর থেকে। তো এটা কি সত্যি কোনো বয়স হয় শেখার? না, আমার মনে হয় না সঙ্গীত শেখার কোনো, বা যন্ত্রসঙ্গীত হোক, বিশেষ করে যন্ত্রসঙ্গীতের ব্যাপারে আমি বলবো বয়সটা তো ফ্যাক্টর নয়। মানে আমি এক একটা বয়সে এক এক রকমের এক একটা যন্ত্র শিখেছি, মানে সেটাটা আমি কিন্তু খুব রিসেন্টলি শিখতে শুরু করেছি। তো আমার মনে হয় কোনো অসুবিধা নেই যদি ইচ্ছে থাকে এবং তোমাকে টাইমটা দিতে হয়। অবশ্যই টাইম তোমাকে, আমি তো এই বলছি যে আমার মনে হয়েছে ওই ডিভোশনটা থাকতে, একটাই শব্দ, একদম ডিভোশনটা না থাকলে সঙ্গীত, মানে যন্ত্রসঙ্গীত, আমি যন্ত্রসঙ্গীতই বলছিলাম, মানে আমার মনে হয় এটা ওই সাধনা করার মতো, একদম ঈশ্বর সাধনার মতো, একদম 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 একদম। মানে তোমাকে সমস্ত কিছু ভুলে গিয়ে কিন্তু ওই এবং রেগুলারিটি মেনটেন করা,
মানে তোমাকে, তুমি হয়তো 5 ঘন্টা তোমাকে কেউ রেওয়াজ করতে বলবে না, কিন্তু তুমি যদি 2 ঘন্টা করো বা 1 ঘন্টা, কিন্তু রোজ রোজ। এটা লেখার ক্ষেত্রে আমাদের বলে না যে লেখো না লেখো সকালে, মানে আমার গুরুজি যেমন বলেন যে ওই আপনি স্নান করেন খান, তো সেটাকে সেইভাবেই ভাববেন। মানে এরকম দিন কি আছে যে যখন স্নান করেননি খাননি সেরকম তো কিছু হয় না, তো সেটাকে সেইভাবেই ট্রিট করবেন। অসুবিধা হয়নি এরকম একটা? হ্যাঁ ভীষণ। শুরুর থেকে মানে ম্যাচিওর বয়সে এরকম একটা কঠিন ইনস্ট্রুমেন্ট ধরা না, অসুবিধা হয়েছিল, কিন্তু ব্যাপারটা ওই ইচ্ছেটা ছিল খুব, এবং যেহেতু আমি আগে বেশ কিছু অন্য যন্ত্র বাজাতাম, তো সেই ক্ষেত্রে কিছুটা সুবিধা হয়েছিল। কিন্তু ওই প্র্যাকটিসটা রাখতে হবে, এবং প্রত্যেকটা যন্ত্রের না, বিশেষ করে যদি স্ট্রিং ইনস্ট্রুমেন্টস এর কথা বলি, বিশেষ করে আমি সেটার কথা বলতে পারি, এখানে একটা দাগ হয়, এখানে একটা দাগ বসে যায়, ওই দাগটা যদি চলে যায় তাহলে কিন্তু আবার বাজাতে অসুবিধা হবে, ওই কড়া পড়ে যেতে হবে। যেমন ধরো স্যাক্সোফোনে একটা লিপের একটা জায়গা তৈরি হয়, এবার ওই জিনিসটা, ওটা খুব সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট, এবার ওই যে কার্ভটা তৈরি হয়, ওই কার্ভটা যদি তোমার মানে 8-10 দিন না বাজাও, ওটা কিন্তু আবার তোমাকে মাসল গুলো গ্রো করতে শুরু করে। এরা কিন্তু ভেরি ভেরি ফিজিক্যাল, এরা কিন্তু অভিমানী যন্ত্র, মানে এদেরকে তুমি বেশি দিন ছেড়ে রাখলে কিন্তু এরাও অভিমান করবে। সঙ্গীতের প্রশ্ন যখন উঠলো তখন একটা প্রশ্ন করতেই হয়, মানিক বাবু মেঘের অরিজিনাল স্কোর করেছে শুভজিৎ মুখার্জি, যার আর একটা কানেকশন তোমরা জানোই যে লক্ষ্মী ছাড়া বহুদিনের ফ্রন্টম্যান, এবং লক্ষ্মী ছাড়া সবার জানা উচিত। হ্যাঁ এক্স্যাক্টলি। তো তোমার শুভজিতের সঙ্গে কাজ করবার কিরকম এক্সপিরিয়েন্স, এবং অনির্বাণ ভট্টাচার্যের গলায় গান যেটা তুমি লিখেছো, এবার এই ব্যাপারটা নিয়ে একটু তুমি যদি আমাদের কিছু বলো, তোমার অভিজ্ঞতার ব্যাপারটা নিয়ে এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা নিয়ে, মানে অরিজিনাল স্কোরটা নিয়ে। হ্যাঁ, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, আবহ সঙ্গীত, মানে মেঘ ফার্স্ট কাট হওয়ার পরে ফার্স্ট কাটে একটা প্লেস হোল্ডার মিউজিক লাগানো হলো, তারপরে একটা মিউজিক হলো, টুক 3-4 মান্থস। শুভজিৎদার সাথে আমার আলাপ হয়নি। শুভজিৎদার সাথে কার আলাপ? আমার প্রডিউসার বৌদ্ধায়ন মুখার্জি, দীর্ঘদিনের তারা পরিচিত একে অপরের। শুভজিৎদার নাম তখন আসেনি, কারণ ওই আর কি পোস্ট প্রোডাকশন ঢুকছি আমরা, সব এডিট চলছে, মিউজিক ডিরেক্টর কে যিনি আসবেন, তখন মিউজিকটা নিয়ে অতটা সার্টেনটি ছিল না। একটা ট্রাই করা হয়েছিল একজনের সাথে, ইট ডিডন্ট ওয়ার্ক ফর সাম রিজন। ভালো হয়েছিল বাট আমার জমছিল না, আমাদের জমছিল না ইত্যাদি। বৌদ্ধায়নদা বললো, আমি আমাদের চাপ খেয়ে গেছি ওই কার্ডটা শুনে, মিউজিক কার্ডটা শুনে, যে কারণ ছবি তো দেখেছো, বুঝতে পারছো যে কি দায় মিউজিকের, কোনো ডায়ালগ নেই, পুরো মিউজিক কাঁধে নিয়ে কিছু কিছু দৃশ্য যাচ্ছে। তো আমি বৌদ্ধায়নদার সাথে আমার আলোচনা করছি, বৌদ্ধায়নদা বললো যে দাঁড়া, শুভজিৎকে তখন অনেকগুলো ডেবিউ একসাথে হয়ে যাবে, তাহলে আমার ডেবিউ ডিরেকশন, অনুপ যে শুট করেছে অনুপ সিং, ওর ডেবিউ সিনেমাটোগ্রাফি, ডেবিউ মিউজিক ডিরেকশন হোক। ও আমাকে বৌদ্ধায়নদা বললো, ও তো বম্বেতে ইয়ে হয়ে আছে, মানে এখন লেজেন্ড হয়ে আছে, সব কাজই করে ফিচার এবং সেই স্কেলে এবং সেরকম অ্যাওয়ার্ড উইনিং এবং পপুলার সব দিক থেকে শুভজিৎদা ইজ অ্যাট দ্য টপ ইন বম্বে। সো বৌদ্ধায়নদা বললো আমি শুভজিৎদার ফোন করবো, এন্ড রেস্ট ইজ হিস্ট্রি। আমাকে শুভজিৎদা সবসময় পেছনে লাগে, ঠিক আছে, পেছনে মানে সামনে থাকলে ভালো আড্ডা হতো। মানে ধরো আমি নিচে সিঁড়ি থেকে উপরে উঠছিলাম, মানিকবাবু দেখেছে, বলছে অভিনন্দনে অনেকক্ষণ সময় লাগবে, আস্তে আস্তে তো মানিকবাবুর আসছে। সো সেই শুভজিৎদা, সো আমরা হই হই করে মানে মানে আমাদের ইয়ার্কি আড্ডা মেরেই শেষ হয়নি, করতে করতে কখন আমি ভাবছি যে আমি যদি একটু গোমরা মুখ বলো যাই বলো, আড্ডা মারছি, এখন মনে হচ্ছে না জেনারেলি একটু চুপচাপ থাকি। তার শুভজিৎদা তো পুরো উল্টো, সারাক্ষণ ইয়ার্কি মারছে, ফুল অন এনার্জি। তাই ভাবছি যে এনার্জি ম্যাচ হবে, ঠিক আছে, সবই শুনছি, কথাবার্তা হচ্ছে, তখন মিউজিকই ঢুকিনি। দেন হোয়াট হ্যাপেন্ড, আই রিমেম্বার আমরা স্টুডিওতে বসে কথা বলছি, আমার এসে সিগারেট খেতে নেমেছি, শুভজিৎদা এসে বললো, শোন, মেঘ রাতটা নিয়ে ভাবছি, এরকম করলে কি হয়।
স্টার্টেড শুনেছো তো, এবং যারা শুনেছে মানে সারা পৃথিবীতে, এটা বিদেশেও এত এত অ্যাপ্রিসিয়েট হয়েছে, ট্র্যাক চেয়েছে, সিনেমা দেখে হল থেকে বেরিয়ে বলছে ট্র্যাকটা আমার না। চেলোর কি অপূর্ব ব্যাপার, ট্র্যাকটা মানে ওই যে বলছে যে মেঘ, মানে একটা ওই অমিনাস একটা প্রেজেন্স থ্রু মিউজিক কথা বলছে, কারণ আইডিয়াটা ওটাই ছিল। কারণ মেঘের তো কোনো ভাষা নেই, যে মিউজিক needs to play the language of a cloud, which it did for him. And আমি এটা বলতে দ্বিধা নেই, ইট ইজ, যদি কেউ খালি অ্যালবামটা শোনে কেউ বলতে পারবে না ওটা বাংলা ছবি। It is as good as any Hollywood production. The way we produce the music, the way the nuances of the track and the language of whatever it is. এখানে থাকলে এতক্ষণে কিন্তু 3 বার খিল্লি করে দিয়েছে, তো সবসময় নিজের কাজ সবসময় ইয়ার কি মারে যাচ্ছে, কিন্তু সহিদা এটা করেছে ইজ মাস্টার স্ট্রোক ফর মানিক মুভি। অ্যালবামটা তো অ্যাভেলেবেল আছে, লোকজন প্রচুর এখনো ইয়ে করে। আর গানের ব্যাপারটা অনেক পরে, গানের ব্যাপারটা তো মুক্তির সময় যখন এখানে রিলিজ হবে তখন প্ল্যান করবো। অত অদ্ভুত ভাবে গানটা আমি লিখেছিলাম, ছবির এডিট হচ্ছে যখন মানিক বহুজন অদ্ভুত ভাবে গানটা লেখা ছিল, কিছু চেঞ্জ হলো যখন মানিক বহুজন ওটাকে অ্যাডাপ্ট করলাম, আর তারপরে গান ইয়ে হলো, আমরা ওটা লিখে লেখাটা লক করে সুবিধাকে দেওয়াটা হলো, সুবিধা প্রথম স্ক্র্যাচটা গাইলো, তারপর আমরা সবাই মিলেই এক বাক্যে অনির্বাণের কথা তখন ভাবি। যেহেতু প্রেজেন্টও করছে ছবিটা, মানে হিমসেলফ ইজ সিঙ্গিং ওয়েল, সো ওয়েল, তো আমরা সবাই মিলেই ভাবি যে তাহলে অনির্বাণদা যদি গায় কেমন হয়। দেন হি এগ্রিড অলসো, থ্যাঙ্কফুলি। আমরা সবাই মিলে, অনির্বাণদা গেছিল বম্বেতে, আচ্ছা, ডাবটা গানটা ইয়েতে, আচ্ছা, রেকর্ডিং সবই বম্বেতে হয়, এই আর কি। অপূর্ব অপূর্ব গানটা আমার নিজের খুবই প্রিয় গান, খুব সুন্দর লিখেছো, খুব ভালো মিউজিক এবং মানে ভীষণ সুন্দর গাওয়া হয়েছে, মানে কি বলবো। অনির্বাণদা খুব সুন্দর কথা বলছে, রিভিউর মধ্যে ফিডব্যাক, ও বম্বেতে যেদিন রেকর্ডিং করতে গেছে স্ক্র্যাচটা পাঠানো ছিল, তো আমি বললো অনির্বাণদা গাড়িতে আমরা যাচ্ছি স্টুডিওতে, কেমন লাগলো তোমার, ওটা অদ্ভুত শব্দ ইউজ করলো, এরকম শব্দ গান নিয়ে ইউজ করতে শুনি। বলছে যে অভিনন্দন, বুঝতে পেরেছো ব্যাপারটা, কম্পোজিশনটা একটা আন্তর্জাতিক কম্পোজিশন হয়েছে, অথচ কথাগুলো বাংলা। আমি যে লুপে শুনছি, আমি এখনো শুনছি, গাইবো বলে শুনছি না, আমি এটা বোঝার চেষ্টা করছিলাম যে কি এই ট্র্যাকটা অন্যান্য বাংলা গানের থেকে আলাদা হচ্ছে। এই গানটা একটা আন্তর্জাতিক, ট্র্যাকটা মানে ডিজাইনটা, মিউজিকটা ভেরি ইন্টারন্যাশনাল শব্দ ইউজ করেনি, আবার বলছি আন্তর্জাতিক বাংলা গান। আমি শোনার পরে না কানে ঠাক করে আন্তর্জাতিক বাংলা গান কি হতে পারে, সুরটা দিয়ে বলছে যে তার মধ্যে একটা বাংলা মানে শব্দমালা বসেছে, লেখা বসেছে, তো সেইটা একটা যিনি গিয়েছেন তার থেকে একটা ফিডব্যাক আমার। এবং সত্যি মানে যারা হলে, যখন হল ভিজিটেও গেছি, কারণ ওই সময়টা প্রচুর লোক কেঁদে দিতেছেন, এটা তো বলা উচিত না, কিন্তু ওই আর কি আমার খুব অস্বস্তি হয় নিজের ছবি, মানে আই এম ভেরি ওভারওয়েলমড এন্ড কৃতজ্ঞ, কিন্তু আমার ওটা একটা অভিজ্ঞতা যে যখন গানটা ওই সময় হয়, অনেকে চোখ ভরে এসছে, এসে জড়িয়ে ধরছে, কেঁদেছে, অনেক হয়েছে নন্দনে, সাউথসিটিতে আমাদের অভিজ্ঞতা হয়েছে। সবাই গানটা ওয়াজ কোয়াইট পপ, বিকেম ভেরি কোয়াইট পপুলার দ্যাট টাইম। হ্যাঁ, অ্যাকচুয়ালি লিরিসিস্ট হিসেবে হয়ে গেল একদম। গীতিকার, ফিল্ম মেকার, এবং মানে কতজনের ডেবিউ হলো কখন একটা সিঙ্গেল সিনেমাতে। তো আড্ডার তো কোনো শেষ হবে না, তো তোমাকে আমরা আবার ধরে আনবো নিশ্চয়। ওই আবার সাহিত্য সঙ্গীত নিয়ে খালি কেন, অন্য কিছু নিয়েও হতে পারে, চলবে, আমাদের বিশাল আড্ডা চলবে। এবং তোমার সঙ্গে কথা বলে অনেক কিছু শিখলাম, জানলাম, ভালো লাগলো, বেশ সুন্দর সময় কাটলো আমারও।
এবং আশা করছি ওই আমি সাহিত্য সঙ্গীতে পার্টিকুলারলি বললাম কারণ এই বিষয়গুলো নিয়ে কথা হয় না। কি হয় এখন খুবই নয় শুটিং এর অভিজ্ঞতা বলুন বা পরের ছবি কি করবে ভাবছেন, এমন কি প্রশ্নটা তুমি করনি, সব পডকাস্টে দেখবে ফিল্ম মেকার জানি বা পরের ছবি কি ভাবছে আমরা আলোচনা করিনি, আমার দারুণ লাগবে বুঝতে পেরেছি, সেটার জন্য একবার বিরিয়ানি খাওয়া যাবে। তো আমরা যে এরো কথা নিয়ে দশম মহাবিদ্যা থেকে বিভূতিভূষণ অব্দি যাতায়াত করলাম সেটা একটা আনন্দের। আমি মিস করে গেছি, আমি শেষে বলে রাখি মানে বিভূতিভূষণ ছাড়া সুনীল গঙ্গোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট সাহিত্যিক আমার জীবনে। মানে বিভূতি বাবুকে বাবা বলে, সুনীল গাঙ্গুলিকে মা বলি, মানে তার সনাতন পাঠক সত্তা থেকে নির্লোহিত সত্তা থেকে সবকিছুই আমার লেখা, বাংলা লেখা শেখা ওনার থেকে। পরবর্তীকালে স্বপ্নময় চক্রবর্তী লেখক হিসেবে এই যে আমি আমার মুখে সব সাহিত্যিকদেরই নাম পাবে, খুব একটা ফিল্ম মেকারের নাম আমার মুখ থেকে আসে না। মানে আমি আর্কিটেক্টের নাম বলতে পারি না, পরের বার কিন্তু ভ্যান গগ নিয়ে আমরা হ্যাঁ বাবা তবে তো ভ্যান গগ নিয়ে কথা বলবো, দুই গানের কথা বলবো, ভ্যান গগ নিয়ে কথা বলবো, তোমার মিয়াজাকি নিয়ে কথা বলবো একদম একদম। কারণ আবারও বলছি যে শুরুতে প্রশ্নটা করেছিল এই যে বিভিন্ন বিষয় যার সাথে সিনেমাকে তো সম্পূর্ণ সম্পর্ক নেই, জীবনের সম্পর্ক আছে, আসলে তো সেইগুলোই সংকর হয়ে সিনেমায় উঠছে। চুরি করা জীবন তো সিনেমা, দ্যাট হেল্পস। কারণ আমি সবসময় একটা কথা বলতে গেলে লাস্ট ফর লাইফ, হ্যাঁ এবং না আরেকটা আমি সবসময় বলি যে সিনেমা আসলে না এটা মানে একদম ভেতরের সমস্যা। এটা অ্যানিমেশন মেকিং আমারও শিখিয়েছে যে সিনেমা শুড হ্যাপেন বিফোর ইট হ্যাপেন্স। যেইখানে ল্যাক করছি আমরা, আমি খুবই ক্ষুদ্র এত বড় কথা বলার, কিন্তু আমার মনে হয় আমরা কেউ আর বসে ভাবছি না ওই the visionary part of a filmmaker or a director, যে পুরোটা সময় নিয়ে আমরা যে সময় ঢুকে পড়েছি, কারোর কারোর দোষে দিচ্ছি না, কারোর সময় নেই, তারা টিকবে কি করে? একটা ইকোসিস্টেম তো দরকার। একজন রাইটার ফিল্ম মেকার ক টাকা পাচ্ছে ভারতবর্ষে, বাংলায় সাস্টেন করবে কি করে? এবং তাদেরকে সেই জন্য সেই রকম হয়ে যেতে হয়েছে। এটা সময় মানে সময় কিন্তু এটা ওয়ান অফ দ্য বিগেস্ট ট্র্যাজেডিস। হ্যাঁ সেজন্য তার মধ্যে তার শিকার আমি নিজেও হচ্ছি এবং হবো। সারা জীবন কি মানিকবাবু বানাতে পারবো? চাইবো না বানাতে। আমি এতদিনে এইটুকুনি বুঝেছি যে ওই এক ধারার কাজ করে করাটা খুব সেফ কাজ। ইটস ভেরি সেফ টু প্লে টু ইউর গ্যালারি, ওন গ্যালারি। ক্রমশ তোমার মাঠেই যাও, তুমি খালি ওখানেই ছয় মারো, 3টে দর্শক আছে তারা হাততালি দেবে, তোমার তো আনন্দ হচ্ছে, শিখছো না কিছু। সেই দেখা যাক কি হয় সামনে। ও একটা কথা তো জিজ্ঞেস করতে ভুলেই গেছিলাম, এই তোমার অ্যানিমেশনের যে একটা মানে বিরাট একটা ব্যাপ্তি, তোমার নান্দনিক স্টুডিওস, তুমি যে এত কাজ করছো অ্যানিমেশন নিয়ে, সেই ব্যাপারটা একটু বলো। এবং তোমার পরবর্তী কাজ নিয়েও আমি জানতে চাই, কি তোমার মাথায় কি চলছে? এটা ভালো প্রশ্ন দেন। বলছিলাম পরে সিনেমা কি বলেনি, বলেছে পরবর্তী কাজ। না, আমি 2022 থেকে একটু আলাদা অ্যানিমেশন নিয়ে লেগেছি। বেশ কিছু মুষ্টিমেয় হাতে গোনা 2-1 তার মধ্যে একজন আমাদের বাংলারও আছেন, ভারতবর্ষের সিরিয়াসলি অ্যানিমেশন নিয়ে ভাবছেন, কাজ করছেন ঠিকই। কিন্তু আমাদের ভারতবর্ষে এখন এই মাধ্যমটা খুব ইগনোরড। এখনো মাধ্যমটা খালি শিশুদের মাধ্যম বলে দাঁড়িয়ে দেওয়া হয়। যেখানে লাভ ডেথ অ্যান্ড রোবটের মতন সিরিজ আসছে আজ থেকে 10 বছর আগে প্রায় ভারত পৃথিবীর বুকে, সেখানে আমাদের ভারতবর্ষ এখনো খালি ছোটা ভীম বানাচ্ছে। আই হ্যাভ নো নাথিং এগেইনস্ট ছোটা ভীম। ছোটা ভীমও যেমন দরকার, একটা লাভ ডেথ অ্যান্ড রোবটসও দরকার। এবং আমি এটাই বলতে চাইছি যে উই নিড টু মানে স্টার্ট থিঙ্কিং অ্যান্ড কনসিডারিং অ্যান্ড ইভলভ ইনটু আ পাথ, যেখানে জাপানের একটা প্রায় কত দীর্ঘ বেশ কিছু দশকের অ্যানিমের ইতিহাস আছে, আমাদের ডিজনির যে বিদেশের আমেরিকার পাশ্চাত্য অ্যানিমেশনের ইতিহাস আছে, সেখানে ভারতবর্ষের অ্যানিমেশনের ইতিহাস এইটুকু। সেটা গিয়ে কিছুটা অ্যানিমেশন না আর্টের ইতিহাসে গিয়ে পর্যবেসিত হয়, সেটা হলো গিয়ে অমরচিত্রের কথা বা ইত্যাদি, ওই সময় থেকে চাচা চৌধুরী ইত্যাদি করি, সেটা আস্তে আস্তে ইভলভ করে। এবং মুষ্টিমেয় কিছু অরিজিনাল কাজ হয়েছে অ্যানিমেশনে বাচ্চাদের, তাছাড়া ম্যাক্সিমাম কাজ সব বিদেশি শোয়ের অনুপ্রেরিত শো তৈরি হয়। এইবার আমার লড়াইতে 22 থেকে যেটা নেমেছি সেটা হলো গিয়ে যে, এবং আমি নাম নিচ্ছি না, প্রচুর বিশেষজ্ঞ প্রাজ্ঞ সিনেমার হোমরা চোমরা মানুষরা আমার মুখের উপরে বলেছে অ্যানিমেশন সিনেমা না। ঠিক আছে, ধারণা
পোষণ করেন নি। তো আমি কিছু বলি না, আমি জেনারেলি খুব একটা লোকের মানে মুখে লাগি না আর কি, কিন্তু ওই আর কি একটা মিয়াজাকি যদি কেউ দেখতে বসেন, ব্রহ্মাণ্ড 10টা ডিজনিকে গিলে খাবে একটা মিয়াজাকি গিবলি স্টুডিও। সো এটা যে এত একটা বিরাট মাঠ খোলা পড়ে আছে এবং সেটা নিয়ে কাজ করতে নেমেছি, তার কারণ হলো গিয়ে আমার গল্পগুলোর প্রবণতা। এটা আমি বুঝেছি, ইট নিডস আ মিডিয়াম, সার্টেন মিডিয়াম which is beyond লাইভ অ্যাকশন, এবং যেটা অ্যানিমেশন ছাড়া করতে পারবো না, সম্ভব হবে না। 22 থেকে আমি 3টে প্রোডাকশন একসাথে হাত দিয়েছি, 3টে শর্টস চলছে, যখন টাকা পাই একটু কাজ এগোয়। অরিজিৎ ঘোষ he is an artist animator, he is the right now leading the team of Nandini Studios animation section. তো আমার যখন ফাঁক ফোকর হয় এবং ওর কাজ করছে, ও একটি বিদেশি ক্লায়েন্টের নিজস্ব কাজ করে যায় সঙ্গে এই কাজটা করে, এবং তাছাড়া কিছু আরো মানুষ আছে আমার মানে নান্দনিকে বিদেশিও 1-2জন আর্টিস্ট কাজ করেন। আগের বছর খুব তাড়াহুড়ো করে পাগলের মতন যেটা প্রথম কাজ বেরিয়ে গেল, আমার ইচ্ছে ছিল এবছর রিলিজ করার। ইনফ্যাক্ট ওটা ফেস্টিভ্যালে যাওয়ার কথা ছিল, কিছু শেষ করে উঠতে পারিনি অন্যান্য নানান কারণে। সেটা ভূত চৌধুরী রাতে বলে একটা ট্রেলারও বার করে। তো হরেন দাস থেকে শুরু করে নন্দলাল বোস থেকে শুরু করে যে ইতিহাস, আমাদের উটকাটের ইতিহাস আছে, সেইটাকে প্রথমবার আমরা মোশন পিকচারে আনছিলাম অ্যানিমেশন। এর পেছনে প্রায় 6-7 মাসের গবেষণা গেছে, হাতে একা পুরো পার ফ্রেম। উটকাটটাকে মোশনে আনা was a challenging thing. It takes a lot of money. It takes a vision, humongous vision to produce animation projects. কারণ অ্যানিমেশন প্রজেক্ট আমি নিজে 22 থেকে ঢুকে 25-এ এসে মনে হচ্ছে আমি এখনো নার্সারিতে আছি, মানে কেজিতে উঠতে পারিনি, এত বড় ব্রহ্মাণ্ড। এবং সেখানে এই 3টে প্রজেক্টের একটা ফিচার ফিল্মের কাজে হাত দিয়েছি আমি, বাংলায় অ্যানিমেশন ফিচার ফিল্ম। সব দুঃসাহসিক কাজকর্ম, অন ক্যামেরা বলা উচিত না, করে তারপরে বলা উচিত, কিন্তু বলে ম্যানিফেস্টেশনের জোর হয় বললে তাই বলছি। দেখা যাক এইসব দুঃসাহসিক কাজকর্মে লেগে আছি, কবে কোনটা বেরোয় সিনেমার পাশাপাশি। আর বাকি কাজ বলতে এই বই বেরোচ্ছে, অ্যানিমেশনের কাজগুলো চলছে, কোনটা বেরোবে জানি না। প্রথম একটা হিন্দি, 2টো বাংলা, ওই ছবিগুলো শর্ট। আর একটা ছবি লিখছি ইভেন্চুয়ালি, সেটা বাংলা। একটা হিন্দি সিরিজের কাজ চলছে, একটা হিন্দি ছবির কাজ চলছে, একটা গ্রাফিক নভেলের কাজ চলছে, এবং ওই ইচ্ছে চলছে কখনো ফাঁক পেলে সঙ্গীত শিখবো, তাকিয়ে আছে। বইয়ের কাজের ইচ্ছা আছে, এবার দেখা যাক আস্তে আস্তে, ওয়ান থিং আছে টাইম করে কোনটা এগোনো যায়। তবে ছবিটা আই ওয়ান্ট টু টেক ইট স্লো, বিকজ আমি লিখতে সময় লাগে। আর হিন্দি প্রজেক্ট যেগুলো হচ্ছে সেগুলো অন্য ধারার কাজ, মানে মানিকবাবু থেকে একদম অন্য ধারার কাজ। মানে আমি যেমন একটা লোক বললে বা একটা প্রেত পার্বণ বলো বা একটা রূপকথা বলো, তার সাথে মানিকবাবুর কোনো সম্পর্ক না। তা আমি আমৃত্যু এভাবেই কাজ করতে চাই যে আমার একটা কাজের সাথে একটা কাজ যাতে ওই একটা বক্সে না ফেলতে পারে। আমি নিজে অভিনন্দনকে চেনা যাবে না, মুশকিল, আমি চাই না, কারণ ওটা খুব সেফ জোন। আমাকে বললে এটা লোকালের ব্যাপার না, আমি 10টা মানিক 1 মাসে টিকে দেবো। আমার কাছে মানিকবাবু মেঘটা লেখা জল ভাত, কিন্তু কোনটা জল ভাত না আমি সেটা অনুশীলন করবো। যেটা আমি সবসময় বলি, একটা বেলাটার যত বড় আমার কাছে, একটা জেমস ক্যামেরন তত বড় আমার কাছে। একটা অ্যাভেটার ওয়ে অফ ওয়াটার বানাতে ধক লাগে। একটা লোকের 90-9 দশকের শুরুতে বসে ভাবতে ধক লাগে আমি একটা অ্যাভেটার বানাবো আজ থেকে অমুক বছর পর, 2 দশক পর। যেমন একটা বেলাটারের সেটেল টাইম 7.5 ঘন্টার ছবি, আমার দেখে মনে হয়েছিল এটা পৃথিবীর ছবি নয়, এটা কোনো এলিয়েন ফিল্ম মেকার বানিয়েছে। আমি এই ভাষা দেখিনি চলচ্চিত্রে, তেমন আমার অ্যাভেটার দেখেও মনে হয়েছিল। আমার দুটোই ভালো লেগেছে এবং দুটো সম্পূর্ণ আলাদা অনুশীলন। পারবো কিনা জানি না, যতটা ডাইনোসর ভালোবাসি ততটা দশমাদিত্যও ভালোবাসি, কি করবো এই আর কি। তোমার সামনে বই বেরোচ্ছে, খালি হাতে তোমাকে আমরা ছাড়বো না, সুতরাং এই বইটা পড়ে দেখো কেমন লাগে। বলবো এসবের কি দরকার ছিল, মানে বই খুলিনি এখন আমি মলার দিই। একটা ছোট্ট উপহার অমিবারের আড্ডার তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর সুন্দর লোগো আর তোমার নান্দিগারের লোগো দেখতে পাচ্ছি,
খুলছি না আমি, এটা এখন খুলবো, এটা বাড়ি গিয়ে একদম বাড়ি গিয়ে। থ্যাংক ইউ। আশা করি আমার লম্বা আমাদের জমাটি আড্ডা হবে। একদম। প্লিজ বেড়ে উঠুক, কি বলতে, লাইক শেয়ার সাবস্ক্রাইব, সেটা তো আর এখন বলতে হয় না, কিন্তু আমার মনে হয় যে পডকাস্ট এমন একটা জিনিস, তাতে করে ফর দ্য ফার্স্ট টাইম আমাদের জেনারেশনে আমরা অফ দ্য রেকর্ড অনেক কিছু জানার বা দেখার বা শোনার সুযোগ পাচ্ছি, যেগুলো আমরা যখন ছোট ছিলাম আমরা পেতাম। এবং কে কোন পথে যাবে আমরা তো জানি না, ছেলেবেলায় যারা দেখছেন, বা আমি বাকি কিছু ইনফোটেনমেন্টের পার্সপেক্টিভ থেকে কিছু বলছি না, কিন্তু এটুকুনি বলতে পারি যারা সঙ্গীতে যাবেন বা সিনেমায় যাবেন বা সাহিত্যে যাবেন, যারা এখানে বা ইনভেস্টমেন্ট ব্যাংকিং এ যাবেন, কথার কথা বলছি, বা এআই তে যাবেন, তো সিনিয়রদের বা সেই ব্যবসায় বা সেই কাজে সেই ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের কথা শুনতে পারার একটা সুযোগ। তো এই আর কি, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি এটা আরো বড় হোক। অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। অনেকক্ষণ আড্ডা হলো আজকে অভিনন্দনের সঙ্গে, অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম, আপনারাও জানলেন। পরবর্তী অনেক পর্বে অনেকের সঙ্গে আলাপ করবার ইচ্ছে রইল, আপনারা অপেক্ষায় থাকুন, আমিও অপেক্ষায় থাকবো। যাওয়ার আগে জানিয়ে রাখি, আমাদের ফটো পার্টনার ফটোম্যাটিক, যারা 15 বছরেরও বেশি সময় ধরে নানা ইভেন্টে কাজ করে চলেছে, তাদেরকে আমার কৃতজ্ঞতা জানাই। নমস্কার, ভালো থাকবেন।